ভোর রাতের দিকে শরীরের কারো স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় মিশমির। ঘুম ঘুম চোখে তাকানোর চেষ্টা করলে দেখে ওর দুষ্টু আর ফার্স্টের জুনিয়র বরটা ওকে পিছন থেকে বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। মিশমি যখনই মনে হলো যে পিচিটা ওকে এত এত ভালোবাসে আর এত এত পাগলামি করে ওর জন্য। ছেলেটা মাঝরাতের দিকে বাসায় ফিরেছে আর মিশমি ঘুমিয়েছিল বলে ছেলেটা ওকে এসে একটা বাড়ির জন্য জাগায়নি পর্যন্ত। ঈশানকে যখনই অফিসের কাজের জন্য বাইরে যেতে হয় তখনই রাতে ফিরে আসলে কখনো মিশমিকে জাগাবে না, উল্টো এসে ওর কাছে শুয়ে পড়ে আর ওকে নিজের সাথে জড়িয়ে ধরে। আর আজকেও তাই করেছে। ঈশানের এমন পাগলামিতে মিশমি একদিন ওকে জিজ্ঞেস করেছিল, শোনো, তুমি কখন আসছো? এই তো ঘন্টাখানেক হবে জান। তাহলে আমাকে ডাকুনি কেন? তুমি ঘুমাচ্ছিলে খুব আরাম করে, তাই তোমাকে জ্বালাতে ইচ্ছে করলো না, তাই তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি তো ভালো করে জানো তোমাকে জড়িয়ে ধরে না ঘুমালে আমার শান্তি মতো ঘুম আসবে না, ভালো লাগে না জান। সেজন্য এত রাতে চলে আসলাম আর শান্তিতে ঘুমানোর জন্যই তোমাকে বুকের সাথে জড়িয়ে নিয়েছিলাম। এখন কথা না বলে আমাকে একটু ঘুমাতে দাও সোনা। তুমি প্রায় এরকম করো, অফিসের কাজ বাইরে থেকে এসে আমাকে না জড়িয়ে সবটা নিজেই করে তারপরে রুমে এসে আমাকে জড়িয়ে ধরে ঘুমো। তারপরে যখন দেখি তুমি আমার এতটা কাছে তখন অনেকটা ভয় পেয়ে যাই। একবার কি আমাকে একটু ডাকা যায় না? আমার বউটা সারাদিন এত কাজ করে অফিসে, আর তারপরেও রাতে একটু ঘুমায়, আর আমি কিনা তাকে জ্বালাবো? কখনোই না বউ, এবার ঘুমাসো না। ঈশান কথাটা বলেই এবার মিশমির গলায় একটা চুমু দিল। সাথে সাথে মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিল। মিশমি ঈশানের পাগলামির কথা ভেবে মুচকি হাসল। এই ছেলেটা বড্ড বেশি পাগল ওর জন্য। যবে থেকে দুজনের বিয়ে হয়েছে তবে থেকেই যেন মিশমিকে ছাড়া ঈশান কিছুই বুঝতে চায় না। সব সময় ওর আশেপাশেই ঘুরঘুর করতে থাকে। আর মিশমির আব্বু যখন থেকে ওকে অফিসে বসিয়েছে তবে থেকে ঈশান যেন আরও পেয়ে বসেছে। অফিসে এসে সব সময় ঈশান মিশমিকে ডিস্টার্ব করতে থাকে আর দুষ্টু মিষ্টি খুনসুটি করতে থাকে। ওকে বারবার ভালোবাসার কথাটা বলতে থাকে, ওর কাছে আসার চেষ্টা করতে থাকে। আপনারা হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে, তাহলে শুনুন। ঈশান আর মিশমি দুজন স্বামী স্ত্রী, ভালোবেসেই দুজন বিয়ে করেছিল। মিশমির আব্বু প্রথমে ওদের সম্পর্কের মধ্যে অনেক বাধা দিয়েছিল। লোকটা যখন জানতে পেরেছিল মিশমির সাথে ঈশানের সম্পর্ক চলছে তখন লোকটা ওকে অফিস থেকে বের করে দেয়। বসের মেয়ের সাথে প্রেম করার অপরাধে ঈশানকে অফিস থেকে বের করে দেয়। আবার পরে যখন মিশমি কান্নাকাটি করেছিল, আব্বুর হাতে পায়ে ধরেছিল, তখন মিশমির আব্বু ঈশানকে অফিসে এনেছিল আর মিশমির সাথে ওর বিয়ের কথা বলেছিল। কিন্তু ঈশান বলে দিয়েছিল আব্বু আম্মুকে রাজি না করানো পর্যন্ত ও মিশমিকে বিয়ে করতে পারবে না। ঈশান জানতো মিশমি এরকমটাই করবে, কারণ মেয়েটা ওকে বলেছিল সবসময় ওর পাশেই থাকবে। ঈশান মিশমির সম্পর্কের বিষয়ে বলতে গেলে অনেক আগেই ওদের সম্পর্ক। কলেজে যেদিন দুজনের প্রথম দেখা হয় সেদিন কোনো অনুষ্ঠান ছিল। কলেজে এত বড় মেয়েগুলোর মাঝে ঈশানের চোখে পড়ে একটা অন্যরকম মেয়েকে। শাড়িতে আর হিজাবে মেয়েটা অনেক বেশি সুন্দর লাগছিল, যার জন্য চোখ ফেরানোই দায় হয়ে যাচ্ছিল। তারপর আস্তে আস্তে দেখা সাক্ষাৎ আর তারপর প্রেমের সম্পর্ক হয়ে ওঠে। তারপর মিশমিদের অফিসে কয়েক মাস জব করার পর ঈশান জানতে পারে মিশমি ওর অফিসের বসের মেয়ে। ঈশান ভাবতেই পারছিল না কলেজে সেই সিনিয়র আপুটা কিনা ওর অফিসের বসের মেয়ে। যখন জানতে পেরেছিল মেয়েটা ওর থেকে 2 থেকে 2.5 বছরের সিনিয়র তখন মনে হয়েছিল মিশমি এসব মানতে পারবে না, কিন্তু ভালোবাসাটা ওকে আটকে রাখতে পারেনি, প্রকাশ করতেই হয়েছে। কথাগুলো ভেবেই মিশমি মুচকি হাসল। তারপর ঈশানের হাতের উপর হাত রেখে ওকে অনুভব করতে লাগলো। কিছুক্ষণ বাদে যখন ঈশান বুঝতে পারল মিশমি নড়াচড়া করছে তখন ছেলেটা মিশমির ঘাড়ে নাক ঘষে দিয়ে গলায় কয়েকটা চুমু দিয়ে বলতে লাগলো, জান ঘুমাতে দাও তো, এমন ছটফট করো না, শান্তিতে ঘুমাতে দাও শোনাবো। ঈশানের কণ্ঠস্বর শুনে মিশমি কিছুটা অবাক হলেও পরক্ষণে বুঝতে পেরেছে ছেলেটা জেগে আছে। তখন ওর থেকে ছোটার চেষ্টা করলে ঈশান মিশমিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে গলায় কয়েকটা বাইট দিয়ে বলল, কি হয়েছে জান, একটু ঘুমাতে দাও না, এরকম নড়াচড়া করতেছো কেন? আমার ভালো লাগছে তোমাকে এমন করে ধরে রাখতে,
তুমি জানো আমাকে জোর করে ছাড়ে নিতে পারবে না, তারপর এরকম করতেছো। মিশমি কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে আর ছাড়ানোর চেষ্টা করলো না। তারপর হুটহাট করে মনে হলো যে ঈশানের সাথে ওর ঝামেলা চলছে। এটা যেন ওদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। ঈশান আর মিশমির যবে থেকে বিয়ে করেছে তবে থেকেই ওর সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি করেই চলেছে। গত 2 দিন আগে ঈশান অফিসের একটা মেয়ে স্টাফের সাথে বেশি হাসাহাসি করে কথা বলেছিল, যেটা মিশমির আগাগোড়াই পছন্দ নয়। মেয়েটা ঈশানকে বলেই দিয়েছে কোনো মেয়ের সাথে হাসাহাসি করে কথা বলা যাবে না। সব সময় ঈশান যেন মেয়েদের থেকে দূরে দূরে থাকে, আর ওকে অনেক বেশি ভালোবাসতে হবে। মিশমি হাজারটা নিয়ম কানুন ঈশানকে দিয়েছিল, তারপরেও এই সিনিয়র মেয়েটাকে ঈশান বড্ড বেশি ভালোবাসে। অফিসের বসের মেয়ে হওয়ার সত্ত্বেও ঈশান ওকে ভালোবেসেছিল। তারপর যখন ভালোবাসা পূর্ণতা পাবে তখন দুজনের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল অফিসের বস, অর্থাৎ মিশমির বাবা। ধনী গরিবের এত বড় একটা দেয়াল দাঁড়িয়েছিল, তারপরও অনেক কাঠখড় পুড়িয়ে তারপর ঈশান মিশমিকে বিয়ে করেছিল। ঈশানের উপস্থিতিতে যখনই মিশমির মনে পড়ল 2 দিন আগে ও ঈশানকে অফিসে ডেকে নিয়ে অনেক বকাঝকা করেছিল, ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তখন মিশমি কথাগুলো এমন ছিল। এই চুপ করে থাকবে না? প্রতিবার অন্যায় করার পরে এভাবে বাচ্চাদের মতো চুপ করে থাকো। কি ভাবো আমার সামনে এরকম চুপচাপ করে থাকতে আমি তোমাকে আর বকাঝকা করবো না, তাই তো? তুমি ভালো করে বুঝে গেছো যে আমি তোমার সাথে রাগ করে থাকতে পারি না, আর সেটাকেই তুমি ইমোশনালি ব্ল্যাকমেল হিসেবে নিয়েছো, আর আমাকে প্রতিনিয়ত এই ব্ল্যাকমেলটা করেই যাচ্ছ। আমি আর তোমার সাথে কথাই বলবো না। তুমি জাস্ট একটা অসহ্য। তোমাকে হাজারটা কথা বলার পরেও তুমি আমার কথা রাখার চেষ্টাই করো না, উল্টো আমাকে সবসময় কষ্ট দিতে থাকো। আমি আবার কি করলাম শোনাবো? তুমি রাগ দেখাচ্ছ কেন? তুমি বলবা তো আমি কি এমন করেছি যার জন্য তুমি এরকম রাগ করে আছো সোনা? একদম আমার সাথে আধিক্যতা দেখাবে না। এইসব জান শোনা এগুলো বলে আমাকে আর ভোলানো যাবে না। আমি তোমাকে বলেছিলাম না আমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, হাসাহাসি করবে না? তারপরও মেয়েদের সাথে এত ধরাধরি করে কথা বলতে হবে কেন? হ্যাঁ, তুমি জানো না অন্য কোনো মেয়ের পাশে আমি তোমাকে সহ্য করতে পারি না, তারপরেও তোমার মেয়েদের কাছে গিয়ে এরকম রং ঢং করতেই হবে। এগুলো আমার মোটেও পছন্দ না। আমি তোমাকে বলেছিলাম না অফিসে তোমাকে কাজ করতে হবে না, তুমি বাসাতেই থাকবে, আমি অফিসের কাজ আমিই করব, তারপরেও তুমি আর অফিসে আসবে না। তুমি এরকম রাগ করছো কেন জান? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কার সাথে এরকম ঠলাঠলি করে কথা বললাম? কেন? ওই অফিসের নীলা মেয়েটার সাথে সবসময় তোমাকে হাসাহাসি করে কথা বলতে হবে কেন? নীলা আমার থেকে অনেক সুন্দর, তাই না? ওর চুল কেমন, চোখ কেমন, এগুলো তোমাকে বলে দিতে হবে? ঈশান মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিতে গিয়ে জিহ্বায় কামড় দিয়ে না বোঝালো। ঈশান সবসময় মেয়েদের থেকে দূরে থাকারই চেষ্টা করার পরও মেয়েরা ছেলেটার এমন কিউটনেস, হ্যান্ডসাম, স্টাইলিশ দেখে ওর কাছে আসার চেষ্টা করে। অফিসের প্রত্যেকটা মেয়ে যেন ওর দিকে এগিয়ে আসার চেষ্টা করে। কথাগুলো ভেবেই ঈশান একটা শুকনো ঢোক গিলল। তারপর মিশমিকে বোঝাতে ওর সামনে গিয়ে দাঁড়ালো। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। তুমি এখান থেকে বের হয়ে যাও। তোমার সাথে আমার কোনো কথা নেই। আজকে থেকে তোমার সাথে আমার বাড়ি দূরো। আরে আজকে থেকে তুমি আমার সামনেও আসবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। জান প্লিজ রাগ করো না, আমার ভুল হয়েছে, আর কখনো এরকম হবে না সোনা। আমি বলছি তো আমি অন্যায় করেছি, তার জন্য মাফ করে দাও আমাকে জান। মিশমির এরকম রাগী চেহারা দেখতেই ঈশান বেশিক্ষণ চুপ করে থাকতে পারে না। ওর রাগটা ভাঙানোর জন্য কাছে আসতে যায়, কিন্তু আজকে কোনো মতেই মেয়েটাকে কাছে আসতে দিল না। মিশমি প্রচুর পরিমাণে সিন ক্রিয়েট করতে লাগলো। ঈশান বারবার মিশমির কাছে আসার চেষ্টা করতেই মেয়েটা কেবিন থেকে বেরিয়ে গেল। কথাগুলো মনে পড়তেই মিশমি ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ভাবলো এত সহজে ঈশানকে এবার মাফ করবে না। ভেবেই মিশমি ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরার চেষ্টা করলো। মিশমি ওকে জোর করে ছাড়িয়ে নিয়ে ব্যালকনিতে চলে গেল। ঈশান এবার উঠে বসলো। এই মেয়েটার সমস্যা কি? একটু ওকে শান্তিতে ঘুমোতেও দিল না। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। মেয়েটা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। শাড়িতে মিশমিকে অসম্ভব রকমের সুন্দর লাগে ভেবে ঈশান মুচকি হাসলো। তারপর মিশমির কাছে গিয়ে দাঁড়ালো। শাড়ি গড়িয়ে ওর উন্মুক্ত কোমরটা যেন উকি দিচ্ছে। ঈশান মেয়েটার কাছে আসলে সব কিছু যেন হারিয়ে ফেলে। এবারও তার ব্যতিক্রম হলো না।
ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, মেয়েটাকে পিছন থেকে জাপটে জড়িয়ে ধরলো, নিজের হাতে পেঁচিয়ে ধরে ওর শাড়ি গলিয়ে আর দুটো হাত পেটের উপর রেখে দুই হাতে স্লাইড করার সাথে সাথে মেয়েটা কেমন যেন কেঁপে উঠল। মিশমির ঠোঁট জোড়া কামড়ে ধরে সংবরণ করার চেষ্টা করলো। এরই মাঝে ঈশান মিশমির ঘাড়ে আর গলায় নাক ডুবিয়ে দিল। গলায় আর ঘাড়ে কয়েকটা কিস করতেই মিশমি বিরক্ত প্রকাশ করলো। ঈশান ভেবেছিল ওকে আদর দিলে হয়তো মেয়েটার রাগটা কমবে, কিন্তু তেমন কিছুই হলো না। উল্টো ঈশানের উপর রাগ দেখিয়ে মিশমি জোর করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলতে আরম্ভ করলো, তোমাকে বলছি না আমার কাছে আসার চেষ্টা করবে না, আমি রাগ করে আছি আর তুমি মজা করতেছো, জোর করে আমার কাছে এসে এসব করার চেষ্টা করছো। জান, এমন করে বলতেছো কেন? তুমি ছাড়া কার কাছে যাবো সোনা? একটা মাত্র বউ আমার, বউর কাছে না এসে আমি কার কাছে এত আদর পাবো বলো? কেন? অফিসে এতগুলো মেয়ে স্টাফ আছে, তাদের কাছে যাও। ওদের তো কত কিউট লাগে না, আমার থেকে তো অনেক বেশি সুন্দর ওরা। সব সময় ওদের পেছনে ঘুরঘুর করতে থাকো। তোমার সাথে যবে থেকে রিলেশনে গেছি তবে থেকেই তোমার এই স্বভাবটা দেখছি। প্রতিনিয়ত তুমি আমাকে এইসব বলে আমাকে টর্চার করতে থাকো। তুমি জানো না অন্য কারোর পাশে আমি তোমাকে সহ্য করতে পারি না, তারপরেও কেন তোমার এইসবগুলো করতে হবে? তুমি তুমি এইসব করে আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাও, তাই না ঈশান? এখন বুঝি আমাকে বিয়েটা করা হয়ে গেছে, তাই না? আমি তোমার থেকে চাইলেও সহজে দূরে যেতে পারবো না বলেই তুমি আমাকে এতটা কষ্ট দিচ্ছ। ঈশান জোর করে মিশমিকে নিজের দিকে ঘোরালো, তারপর ওর মুখের পাশে হাত রেখে ঠোঁটে কিস করার চেষ্টা করলেও মিশমি আবারও ওকে জোর করে ছাড়িয়ে নিল। ঈশান বুঝতে পারছে সামান্য কারণে মেয়েটা এত রাগ করলো কেন। এতটুকু একটা বিষয় নিয়ে এত রাগ করার কি আছে? তাহলে এত রাগ কেন? ঈশান বুঝতে পারলো পাগলিটাকে একমাত্র এখন জোর করে আদর করলেই ওর রাগটা কমবে, কিন্তু জোর করার চেষ্টা করলে কি মিশমি আরও রেগে যাবে না? কথাগুলো ভেবেই ঈশান আর দেরি করলো না, কোমর জড়িয়ে মেয়েটাকে নিজের কাছে টেনে নিল। তারপর মিশমির বুকের উপর থেকে যখনই শাড়ির আঁচলটা ফেলে দিতে যাবে, মিশমি শক্ত করে শাড়ির আঁচলটা আঁকড়ে ধরে ঈশানকে এক ধাক্কায় সরিয়ে দিল আর বলতে লাগলো, ঈশান, সবসময় কিন্তু এগুলো ভালো লাগে না। জোর করে একদম এগুলো করার চেষ্টা করবে না, এসব আমার অসহ্য লাগে। আর তুমি বারবার জোর করে আমাকে স্পর্শ করো, এরপর আর এগুলো বরদাস্ত করবো না। আমাকে তুমি পেয়েছোটা কি? স্বামী স্ত্রীর সম্পর্কটা কি এগুলো করার জন্যই? স্বামী স্ত্রীর সম্পর্কে এগুলোর দরকার আছে মিসমি? তুমি আমাকে যতটা কাছে দাও আমি তার থেকে বেশি ভালোবাসা তোমাকে দিতে চাই। এটা কোনো ভালোবাসা হতে পারে না। তুমি সব সময় আমাকে জোর করে কাছে টেনে নাও। আমার বারবার মনে হয় তুমি আমার সাথে সব সময় জোর জবরদস্তি করতেই থাকো। এগুলো আমার মোটেও পছন্দ না। আজকের পর থেকে জোর করে আমার কাছে আসার চেষ্টা করবে না। আমি আর এসবে সায় দিতে পারবো না, কারণ ভালোবেসে বিয়ে করলেও তুমি আর কোনো কথাই রাখোনি, আমাকে কষ্টই দিয়েছো। অন্য মেয়েদের সাথে তোমার এত কথা কেন থাকবে? ওদেরকে যখন এতই পছন্দ হয় তাহলে যাও, তুমি ওদের কাছে গিয়ে এসব করো, আমার কাছে তোমাকে আসতে হবে না। মিসমি, এত রাগ দেখাচ্ছ কেন? একটা মেয়ের সাথে কথা বলেছি বলে তার জন্য এত রাগ দেখাতে হবে? তুমি কি কোনো পুরুষের সাথে কথা বলো না? তখন কি আমি এত রাগ করি? আমি তোমাকে বলেছিলাম না আমি অন্য কোনো অফিসে জব নেই? তুমি কি বলেছিলে? বলেছিলে না এখানেই থাকতে। যতবার তোমাকে বলেছি আমি এখানে থাকলে তোমার কাজে ডিস্টার্ব হবে, ততবার তুমি আমাকে বলেছো এই অফিসেই থাকতে। তখন কেন তোমার এরকম মনে হয়নি? এখান থেকে চলে গেলে তো অন্য অফিসে গিয়ে মেয়েদের সাথে ঢলাঢলি করতে পারবে, সেখানে তো আমি আর বাধা দিতে পারবো না, তাই থাকতে চাও না। আর আমি না থাকলে তো তোমার মেয়েদের সাথে মিশতে সুবিধাই হবে, তাই না? আজব, তুমি সেই একটা কথা নিয়েই পড়ে আছো। কাজের ক্ষেত্রে আমি কোনো মেয়ে স্টাফের সাথে কথা বলবো না? আমি তোমার সাথে একটা অফিসে কাজ করি, আর তুমি সবটা দেখার আর জানার পরও এমন করে কথা বলছো। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে তুমি আমাকে এত বাজে ভাবছো মিসমি। তোমার সাথে কথা বলতে আমার জাস্ট অসহ্য লাগছে। তুমি আমাকে না বোঝার চেষ্টা করো আর না ভালোবাসো। যদি তাই হতো তাহলে কখনোই আমাকে কষ্ট দিতে পারতে না ঈশান। সেই জন্যই আব্বুর কথাই তোমাকে অপছন্দ করতো, কিন্তু আমার জড়জড়িতেই তোমাকে নিজের মেয়ের জামাই হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছিল। ঈশানের মনটা খারাপ হয়ে গেল মিশমির শেষ কথাগুলো শুনে। ঈশান চুপচাপ দাঁড়িয়ে আছে। মিশমি রুমে চলে গেল, আবারও শুয়ে পড়ল। ঈশান রুমে এসে আর ঘুমোলো না, সোফায় কোনো রকমে বসে রইল। মিশমি একটা বারের জন্যও ঈশানের দিকে তাকালো না। তারপর যখন ঘুম ভাঙলো, উঠে দেখলো ঈশান রুমে নেই। সারা বাড়িতে খুঁজেও যখন ঈশানকে পেল না, তখন মেয়েটা চলে আসলো। একটু পরে বাইরে থেকে এসে রুমে ঢুকে দেখে মিশমি বেডে বসে আছে। ঈশান কিছু না বলেই চুপচাপ করে ফোন ঘাটাঘাটি করতে লাগলো।
কিছুক্ষণ বাদে অফিসের সময় হতেই মিশমি একাই গাড়ি নিয়ে বেরিয়ে গেল। মিশমির এমন বিহেভিয়ারে ঈশান চরম অবাক হচ্ছে। ঈশান রিক্সা করে অফিসে আসলো। মিশমির জন্যই ঈশানকে অফিসের ম্যানেজারের চাকরিটা করতে হচ্ছে। তাহলে অন্য সব মেয়ে স্টাফদের সাথে কথা তো ওকে বলতেই হবে। কথাগুলো ভেবেই ঈশানের মনে হতে লাগলো হয়তো মেয়েটা ঠিকই বলেছে। মিশমির জায়গায় ঈশান থাকলে হয়তো একই কথা বলতো। আর যে কোনো মেয়ের জন্য অন্য কারোর সাথে নিজের প্রিয় মানুষটাকে মেনে নিতে পারবে না। বিষয়টা বুঝতে পেরে ঈশানের মনে হলো মেয়েটা রাগটা না ভাঙানো পর্যন্ত ওকে কাছে আসতে দিবে না, আর ওকে আদর করতেও দিবে না। ঈশান এক মুহূর্ত দেরি করল না। মিশমির কোনো অনুমতি না নিয়েই কেবিনে ঢুকে গেল। এবার মিশমি বেশ খানিকটা রেগে গেল। ঈশানকে দেখেই বলতে লাগলো, কি ব্যাপার, তুমি অনুমতি না নিয়ে কেবিনে কেন প্রবেশ করলে? কেন? তোমার অফিসে আসতে গেলেও কি আমাকে প্রবেশ করার জন্য পারমিশন নিতে হবে? আগে তো কখনো পারমিশন নিতে হয়নি মিসমি। কেন পারমিশন নিতে হবে না কেন? অফিসের আর 10টা স্টাফদের থেকে আপনি কি আলাদা, নাকি আপনাকে আলাদা কোনো ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যে আপনাকে অফিসে আসলে কোনো কেবিনে ঢোকার জন্য পারমিশন নিতে হবে না? ঈশান চুপ করে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আগে তো তোমার কেবিনে প্রবেশ করতে পারমিশন নেওয়া লাগতো না। তুমি সবসময় বলতে তোমার কেবিনে আসলে আমাকে পারমিশন নিতে হবে না। এটা তো তুমি বলে দিয়েছিলে বিয়ের আগে থেকেই। বিয়ের পর থেকে যতবার রাগ করেছো তারপরেও কখনো এরকম কিছুই বলনি। আর আজ কি এইরকম কথা বলছো? এত কিছু জানি না আমি। আপনি এরপর থেকে কেবিনে আসলে অনুমতি নিয়েই আসবেন। আর বলুন কি বলার জন্য এসেছেন? না মানে তুমি রাগ করে আছো, তাই ভাবলাম তোমার রাগটা ভাঙাই। শোনা, আমাকে এবারের মতো মাফ করে দাও। আর এরকম কাজ করব না। এবার থেকে তোমার সব কথা শুনবো। তুমি যদি বলো আমাকে অফিসে আসতে না, তাহলে আমি আর অফিসেই আসবো না। তারপরেও রাগ করে থেকো না সোনা। তোমার রাগ অভিমানটা আমি নিতে পারতেছি না। দেখি আমার কাছে আসো একটু যান। ঈশান কথাটা বলেই মিশমির দিকে এগিয়ে গেলে মেয়েটা এবার বেজায় পরিমাণে রেগে গেল। রাগে গর্জন করে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, আউট! আমার রুম থেকে বের হও এক্ষুনি, বেরো বলছি। তোমার এই রং ঢং আমার পছন্দ না। তোমাকে বলেছি না জোর করে আমার কাছে আসার চেষ্টা করবে না। তারপর আবার অফিসে এসে এইসব নাটক করছো। তোমার অভিনয়গুলো দেখতে দেখতে না আমি জাস্ট অসহ্য হয়ে গেছি। তোমাকে আমি সিরিয়াসভাবে বলছি আর তুমি মজা হিসেবে নিচ্ছ। তোমার কি মনে হচ্ছে তুমি জোর করে আমার কাছে আসার চেষ্টা করলে সব সময় যা ইচ্ছে তাই করবে আর আমি সব কিছু মেনে নেব? মিশমির কথাগুলো বারবার ঈশানকে চুপ করিয়ে দিচ্ছে। মেয়েটা একের পর এক বাজে কথা বলেই যাচ্ছে। তাই ঈশান ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলতে লাগলো, আসলে কি বলো তো, আমি এরকম কিছু করতে চাইনি। তুমি আমাকে জোর করে অফিসে থাকার জন্য আর অফিসে কাজ করার জন্য আমার সাথে জেদ করেছো। তাছাড়া তোমার আব্বু আমাকে অনেক বিশ্বাস করতো। যবে থেকে তোমার সাথে রিলেশনে জড়িয়েছিলাম তবে থেকে উনি আমার উপর রাগ করেছিল। তারপর তো অফিস থেকে বের করেও দিয়েছিল। সেটা বোধহয় ভালো ছিল। আমি তো গ্রামে চলে যেতে চেয়েছিলাম, সেটাই ভালো হতো। অন্তত আর তোমাদের সাথে আমার দেখা হতো না। আমাকে তুমি বিয়ে করেছো, আমাকে তবে থেকে এসব বিষয় নিয়ে রাগ অভিমান করেই যাচ্ছ। এগুলো প্রতিদিন কার ভালো লাগে বলো? তোমার ভালো লাগতো? আমার জায়গায় যদি তুমি এসব নিতে পারতে। ঈশানের কথাতে এবার মিশমি চুপ করে রইল। ঈশান এবার চলে যেতে নিয়েও আবারও ফিরে এসে বলতে লাগলো, মিসমি, যখন তুমি অফিসের ছেলেদের স্টাফদের সাথে হেসে হেসে কথা বলো, অফিসের বিজনেস পার্টনারদের সাথে পার্টিতে জয়েন করো, ওদের সাথে থাকো, আমি কখনো কিছু তোমার বিষয়ে সন্দেহ করেছি? কখনো তোমাকে কিছু বলেছি? কারণ দিন শেষে আমি তোমাকে ভালোবাসি। তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি এমন কিছু করবে না যার জন্য আমি কষ্ট পাবো। আমি তোমাকে একটাবারও এই বিষয়টা নিয়ে প্রশ্নও করিনি। আর তুমি প্রতিনিয়ত এগুলো নিয়ে আমাকে সন্দেহ করো। আমার ভালোবাসার প্রতি তোমার কোনো বিশ্বাসই নেই। সেজন্য আমাকে তোমার মনে হয় আমি অন্য কারোর সাথে ঢলাঢলি করি, আবার পরবর্তীতে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াবো। সম্পর্কে এত সন্দেহ থাকলে কখনো সম্পর্কটা ঠিক থাকে না। তুমি যতটা আমাকে সন্দেহ করো আমি তার 1%ও তোমাকে করি না। তুমি এই বিষয়গুলো নিয়ে সবসময় আমার সাথে খিটখিট করতেই থাকো। আর আজকে কয়েকটা দিন থেকে আমার সাথে কথা তো বলছোই না, উল্টো আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছো। ঠিক আছে, আমি জোর করে আর তোমার কাছে আসবো না। তোমার যদি মনে হয় আমাদের মাঝে দূরত্বটাই শ্রেয়, তাহলে সেটাই হোক। ঈশান কথাগুলো বলে অফিস থেকে বেরিয়ে আসলো।
মিশমি কপালে 2 হাত রেখে কিছুক্ষণ চুপচাপ ভাবল। অন্যদিকে ঈশান কেবিন থেকে এসে কিছুক্ষণ যাবৎ ভাবল, মেয়েটা ওর সাথে আজকাল বড্ড বেশি মিসবিহেভ করছে। মিশমির এমন পরিবর্তনের কারণ ঈশান জানে না। গত 2 দিন যাবৎ ঈশান যতবার মেয়েটার কাছে আসার চেষ্টা করেছে ততবার ওকে দূরে সরিয়ে দিয়েছে। তাহলে কি 10 জনের কথাটা সত্যি হলো? মিশমি ঈশানের ভালোবাসাটা ভুলে গেল? এখন আর ঈশানের ভালোবাসাটার মিশমির প্রয়োজন নেই? হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। ঈশান আর এত চিন্তা নিয়ে অফিসে থাকতে পারল না। অফিস থেকে বেরিয়ে গেল। গোটা একটা দিন মিশমি আর ঈশানের সাথে কোনো যোগাযোগ করেনি। মেয়েটা রাগ করে আছে দেখে ওর সাথে কোনো যোগাযোগ করেনি। এই বিষয়টা ঈশানকে আরও বেশি কষ্ট দিল। ঈশান চেয়েছিল মিশমি একটাবার কল করে বলুক ও ভুল করেছে, আর এরকম রাগ করবে না, কিন্তু সেটা করলো না মেয়েটা। ঈশান সন্ধ্যার পরও বাসায় ফিরল না। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর টং দোকানে বসে রইল। মিশমির এমন কর্মকাণ্ডে ঈশানের বড্ড বেশি খারাপ লাগছে। বিষয়টা খেয়াল করে ঈশানের বন্ধু বলতে আরম্ভ করলো, তোর কি হয়েছে বলতো? 2 দিন যাবত দেখছি আমাদের সাথে আড্ডা দিতে আসিস, তাও আবার অফিস টাইমে। তারপর সারাদিন আর কোথাও যাস না, আমাদের সাথেই থাকিস। কি সমস্যা কি বলতো? না না, তেমন কোনো সমস্যা নেই। আসলে কয়েকদিন যাবৎ ভালো লাগছে না কিছুই। কেমন যেন এলোমেলো অগোছালো লাগছে, তাই একটু তোদের সাথে সময় কাটাতে আসি। আমার কিন্তু তা মনে হয় না। বউকে রেখে তুই অফিস ছেড়ে কখনোই আমাদের সাথে আসিস না, কিন্তু এখন কয়েকদিন যাবত দেখছি আমাদের সাথে দেখা করতে আসছিস। এইগুলোতে কিন্তু আমাদের সন্দেহটা আরো বেড়ে যাচ্ছে। কি হয়েছে সেটা বল। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে বন্ধুদের সবটা বলল। সব শোনার পর ওরা চুপ করে রইল। তখন ঈশান বলতে আরম্ভ করলো, মেয়েটা দিন দিন বড্ড জেদি হয়ে যাচ্ছে, যা বলবে সেটাই করে। আমি জানি না কেন আমার সাথে এরকম করছে, তবে নিশ্চয়ই এর একটা কারণ আছে। আমার মনে হয় মিসমিকে কেউ ভুলভাল বুঝিয়েছে। আর যাই হোক, আমি থাকতে পারি না, বারবার ওর কাছেই ফিরে যাই। কিন্তু মেয়েটা গত কয়েকদিন যাবত দেখছি আমাকে যা নয় তাই বলে যাচ্ছে। তাহলে কি আর 10টা সম্পর্কের মতোই হলো? ওর কি আমার ওপর থেকে? কথাটা বলে ঈশান মুখটা কালো করে ফেলল। মেহেদি ঈশানের হাতের উপর হাত রেখে বলতে আরম্ভ করলো, এসব আজে বাজে কথা বলিস না। তোরা দুজনে দুজনকে ভালোবাসিস আর ভালোবেসে বিয়ে করছিস। এসব উল্টোপাল্টা ভাবিস না। চেষ্টা কর, দেখবি রাগ শেষে শুধু মেয়েটা ভালোবাসাটাই আছে। মেয়েটা আমাকে কাছে আসতে দিচ্ছে না। যতবার আসছি আজে বাজে কথা বলে আমাকে আরো কষ্ট দিচ্ছে। আর আজকে তো অফিসে এত বেশি উল্টাপাল্টা কথা বললো, যার জন্য অফিস থেকে বেরিয়ে এসেছে। ভালো লাগে না কিছু। মেয়েটির এরকম কর্মকাণ্ডে খুব খারাপ লাগছে। সারাটা দিন একটা কল পর্যন্ত করলো না। এত রাত হলো এখন অব্দি বাসায় যায়নি, তারপরেও আমাকে একটাবার কলও করলো না। আমি ওর কাছে এতটাই ফেলনা হয়ে গেলাম যে ও আমাকে একটা কলও করতে পারলো না। তুই খামাকা এসব নিয়ে চিন্তা করছিস। এসব কথা ভাবা বাদ দে। আর পরবর্তীতে যখন তোদের মাঝে সম্পর্কটা ঠিক হবে, তুই ওকে জিজ্ঞেস করে নিস তোর সাথে কেন এরকম করছে। এগুলো বাদ, এখন বাসায় যা। মেয়েটা এখনো রাগ করে আছে। তুইও রাগটা ভাঙানোর জন্য ওর কাছে যাচ্ছিস না, তাই ভাবিও তোকে কল করছে না। রাগ অভিমান সম্পর্কে হতেই পারে, তাই বলে এসব উল্টাপাল্টা ভাবা কোনো মানেই হয় না। তুই বাসায় যা, আর আমিও বাসায় যাচ্ছি। ঈশান বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকেই ওকে মিশমিদের বাসাতেই থাকতে হয়। ঈশান বিয়ের আগে ছোট একটা বাসায় থাকতো, কিন্তু মিশমির আব্বু ওকে সেখানে থাকতে দেয় না। প্রথম অবস্থাতে ঈশানকে লোকটা না মানতে পারলেও পরবর্তীতে মিশমির পাগলামিতে যখন ওদের বিয়ে হয়েছিল তখন মিশমির আব্বু ওকে আস্তে আস্তে মেনে নেওয়ার চেষ্টা করছিল। ঈশানের মনোমুগ্ধকর ব্যবহার আর ওদের প্রতি ভালোবাসা দেখে মিশমির আব্বু ঈশানকে মেয়ের জামাই হিসেবে মেনে নিয়েছিল। ঈশান এলোমেলো পায়ে এসে বাসার দরজার সামনে দাঁড়ালো। কলিং বেল দিতেই কাজের লোকটা এসে দরজা খুলে দিল। মিশমি অফিস থেকে এসেছে কিনা একটা বিষয়টা জানা দরকার, তাই ঈশান কাজের লোকটাকে প্রশ্ন করলো, আচ্ছা চাচা, তোমাদের ম্যাডাম বাসায় ফিরেছে? হ্যাঁ, বাবা আসছে তো অনেকক্ষণ হয়েছে, কিন্তু রুম থেকে এখনো বের হয়নি। শরীর খারাপ করলো কিনা কে জানে।
ঈশান তাড়াহুড়ো করে রুমে চলে আসলো। রুমের লাইটটা অফ করে দিয়ে মেয়েটা এবেলে শুয়ে আছে। ঈশান লাইটটা অন করে দিল। মেয়েটাকে সামনে থেকে দেখে মনে হতে লাগলো ঠিকঠাক আছে। তারপরও ঈশান জিজ্ঞেস করলো, মিসমি, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ করছে? মেয়েটা কথা বলল না। ঈশান এসে ওর গালে কপালে হাত রাখতেই মিশমি ঈশানের হাতটা সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ বাদে বেরিয়ে এসে আবারও শুয়ে পড়ল। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান অবাকের উপর অবাক হচ্ছে। এবার ঈশানের মেজাজটা প্রচুর পরিমাণে খারাপ হচ্ছে। এত ইগনোর করার কি আছে? ঈশান আর কিছু বলল না। কোনো রকমে রাতে একটু কিছু মুখে দিয়ে এসে সোফায় শুয়ে পড়ল। ঈশান রাগ করলে মাঝে মধ্যে সোফায় শয়, আজও তার ব্যতিক্রম হলো না। তারপরও মেয়েটা ওকে ডাকলো না। ঈশানের মনে হলো এত বেশি রাগ করাটা কি ঠিক? ও তো চেষ্টা করছে মিশমির রাগ ভাঙানোর জন্য, কিন্তু মেয়েটা ওকে কাছেই আসতে দিচ্ছে না। ঈশান আর সারাটা রাত মিশমির সাথে কথা বলল না। পরদিন অফিসে যাওয়ার সময় বুঝতে পারলো মিশমি ওকে না নিয়ে চলে গেছে। ঈশান অফিসে এসে বসে কথাগুলো ভাবছিল। তারপর মনে হলো মিশমির সাথে কথা বলা দরকার। তাই মিশমির কেবিনের সামনে গিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো। মিশমি ঈশানকে দেখে বলতে লাগলো, ম্যানেজার সাহেব, কোনো সমস্যা? আমার না, আপনার কি সমস্যা সেটা বলুন। আমাকে ইগনোর কেন করছেন? নাকি এখন আর আমাকে প্রয়োজন নেই আপনার লাইফে? ঈশানের কথাতে মিশমি বিরক্ত হলো আর রাগী কণ্ঠে বলতে লাগলো, পার্সোনাল কথাগুলো না হয় বাসাতেই থাক। আপনার এই কথাগুলোর জবাব দেওয়ার জন্য আমি বাধ্য নই। আর দয়া করে এইসব কথা অফিসে এসে বলবেন না। এসব আমার মোটেও পছন্দ না। এমন কেন করছো আমার সাথে? আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি? কি হয়েছে আমাকে বলো। এটা সাধারণ কারণ নয় কি মিসমি? কিন্তু অফিসে কাজ করার জন্য আমাকে এখানে থাকতে হয়, আর মেয়েগুলোর সাথে। আমি জানি আপনাকে আর কিছু বলতে হবে না। আপনাকে বলেছি না এসব বিষয়ে আমি আপনার সাথে আর কোনো কথা বলবো না। তারপরেও আপনি বারবার কেন আমার সামনে আসছেন? এগুলো বলে কি বোঝাতে চাচ্ছেন? আপনি ইচ্ছে করে কিছু করেননি? তুমি আমার জায়গায় থাকলে কি করতে বলো? সবটা মেনে নিতে, নাকি চুপ করে থেকে নিজের কাজটা করতে পারতে? পারতে না তো তাহলে কেন আমাকে বারবার দোষারোপ করতেছো? তুমি অন্য কোনো ছেলেদের সাথে কথা বলো না, তাতে কি আমি কোনো রকম বাধা দেই? তোমাকে এরকম করে দোষ দিয়েছি? দেইনি তো, তাহলে কেন এরকম করছো আমার সাথে? এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে না। আপনি কেবিন থেকে বেরিয়ে যান, না হলে আমাকেই বেরিয়ে যেতে হবে। বারবার রাগ দেখিয়ে কিন্তু আমার রাগটা বাড়িয়ে দিচ্ছ। আমার খামোখা জেদ কিন্তু আমার মোটেও ভালো লাগে না, সেটা তুমি খুব ভালো করেই জানো। আমাকে এমন করে ইগনোর করার মানে কি মিসমি? মিশমি কোনো রেসপন্স করলো না। মেজাজটা ঈশানের খারাপ হতে লাগলো। ঈশান আজকে অফিস থেকে বেরিয়ে গেল। ভালো লাগছে না কিছুই। মেয়েটা ওকে বড্ড বেশি পোড়াচ্ছে। দুপুরের দিকে যখন ঈশান অফিসে আসলো তখন অফিসের অবস্থা নীরব। মনে হচ্ছে কোনো কিছুই হয়নি। ঈশান আবারও মিশমির কেবিনের সামনে আসলো, কারণ ও ভেবেছে কার সাথে রাগ দেখাচ্ছে, যার সাথে সারা জীবন কাটাতে হবে, তার উপর রাগ দেখিয়ে কি হবে। ঈশান মিশমির কেবিনের সামনে এসে স্তব্ধ হয়ে গেল, কারণ মিশমির সাথে একটা ছেলে কথা বলছে। ছেলেটা ওর অনেকটা কাছাকাছি। কাছাকাছি বলতে মিশমি ওর চেয়ারে বসে আছে আর ছেলেটা ওরই পাশে দাঁড়িয়ে ওর দিকে ঝুঁকে কিছু একটা দেখাচ্ছে। দুজনকে এরকম করে দেখে ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ওর মনে হতে লাগলো মিশমির সাথে এই মুহূর্তে কথা বলা দরকার। ঈশান কেবিনে প্রবেশ করলো। ঈশানের উপস্থিতি টের পেয়ে দুজনেই ওর দিকে তাকালো। ঈশান মিশমিকে তাচ্ছিল্য করে বলতে লাগলো, বাহ, এখানে অনেক সুন্দর সিন চলছে। এগুলো যে আজকে অফিসে এসে দেখতে পারবো সেটা জানতামই না। তবে যাই বলো, দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে একসাথে। রাগের মাথায় ঈশান কি বলল নিজেও জানে না। মিশমি ঈশানের কথাটা ভেবে প্রচুর পরিমাণে রেগে কড়া কণ্ঠে বলতে লাগলো, কি সব যাতা বলছো? তোমার মাথা কি ঠিক আছে? এসব কথা বলে মানে কি ঈশান? এখন মানে বুঝতে কষ্ট হচ্ছে তাই না? আমি কোনো মেয়ের সাথে কথা বললে তাদের সাথে একটু মিশলে ঠলাডলি হয়ে যায় তাই না? কিন্তু বসের মেয়ের জন্য কোনো ছেলের সাথে এতটা কাছাকাছি যে কথা বলেও তাতে কোনো সমস্যা নেই, কারণ সে তো বসের মেয়ে আর আমি সাধারণ একজন স্টাফ। বসের মেয়ের জন্য সবসময় মাপ করা গেলেও আমার জন্য কিছু মাপ করা যায় না, তাই তো? ঈশান, তুমি আমাকে ভুল বুঝছো। ঈশান প্লিজ, এগুলো এগুলো বলো না, বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করবো? হ্যাঁ, আমি গত কয়েকদিন যাবৎ তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি বলছো না। যতবার তোমার কাছে আসার চেষ্টা করেছি ততবার তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো।
একটা সত্যি করে কথা বলবে? অন্য কেউ এসেছে না তোমার লাইফে, যার জন্য আমার ভালোবাসাটাকে তোমার কাছে অসহ্য মনে হচ্ছে? ঈশান, এবার তুমি লিমিট ক্রস করছো। একটা সাধারণ বিষয়কে তুমি এত দূর। আমিও বারবার সাধারণ বিষয় হিসেবেই ভেবেছিলাম, তোমার কাছে আসার চেষ্টাও করেছি, আর তুমি বারবার আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছো। কত সব আজে বাজে কথা আমাকে বলেছো। একটাবার ভেবেছো তুমি যেটা করছো সেটা আমি করলেই দোষ? আর এগুলো নিয়ে যদি আমি তোমাকে কখনো বলতাম, তুমি সেটা সহ্য করতে পারতে না। সবসময় তুমি আমাকে দোষারোপ করে গেছো। তুমিও এতটা সাধু নও যতটা হওয়ার চেষ্টা করছো। তুমি কি বলতে চাইছো? আমি তোমার মতো অন্য সব ছেলের সাথে ঢলাঢলি করি? আমার অভ্যাস তোমার মতো, যার তার সাথে এরকম গায়ে গা লাগিয়ে কথা বলি আমি? এতে আবার বলার কি আছে? হ্যাঁ, এখনই তো দেখতে পেলাম এই ছেলেটার সাথে দাঁড়িয়ে কথা বলছিলে, আর এতটাই কাছাকাছি এসেছিলে যে ভিডিও করে তোমাকে দেখানো উচিত ছিল, তাহলে নিজের দোষটা স্বীকার করতে। সমস্যাটা যে সাধারণ থেকে অনেক বড় জটিলের রূপ নিয়েছে এবার ওর পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা বুঝতে পারলো, তাই বলতে লাগলো। ভাইয়া, আপনি ভুল বুঝছেন। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। এর মধ্যে আপনার নাক গলানোটা আমি কোনোভাবেই নিতে পারছি না। আপনি একটু চুপ করে থাকুন, আর পারলে এই কেবিন থেকে বেরিয়ে যান। ঈশানের কথাতে মিশমির রাগটা বেড়ে গেল। ও কড়া কণ্ঠে বলতে লাগলো। মোটেও না, ও এখান থেকে কোথাও যাবে না। ওকে আমি এখানে ডেকেছি, আর বেরিয়ে যেতে হলে তুমি যাবে। বাইরের একটা লোকের সামনে এরকম ব্যবহার করলো মিশমি। ঈশান আর এক মুহূর্তও দাঁড়ালো না, চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেল। নিজের কেবিনে বসে ভাবতে লাগলো, মেয়েটা বড্ড বেশি জেদি। দিন দিন ও জেদটা বেড়েই যাচ্ছে, ওকে কোনো কিছুতেই বোঝানো যাচ্ছে না। রাগে দুঃখে ঈশানের অফিসেই থাকতে পারল না। মিশমির এরকম কর্মকাণ্ড ঈশানের একটুও ভালো লাগছে না। মেয়েটাকে ছেড়ে থাকতেও পারে না, তাই বারবার কাছে আসে। বাসায় গিয়ে সেদিন রাতেও ঈশান মিশমির সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু মেয়েটার সেই একই কর্মকাণ্ড। ঈশান আর এগুলো নিতে পারছে না। কয়েকটা দিন যাবৎ মেয়েটা ওকে যাচ্ছে তাই বলে যাচ্ছে, তার উপর আজকে ছেলেটার সামনে এরকম করে কথা বলল, যেটা ঈশান মোটেও মেনে নিতে পারেনি। তাই ভেবেছে এর জন্য মেয়েটাকে একটা শিক্ষা দেওয়া দরকার, কিন্তু কি করবে কি বলবে কিছুই জানে না। রাতে ঈশান আর জোর করে মিশমির সাথে কোনো কথা বলল না, কোনো রকম শুয়ে পড়ল। পরদিন সকালে ঈশান আর অফিস গেল না। মিশমি অফিসে যেতে ঈশান বাসা থেকে বের হলো। ঈশানের সাথে মিশমি দেখা হলো না, আর কোনো কথাও হলো না। তারপর মিশমি যখন দুপুরের দিকে ম্যানেজারকে ডেকে পাঠাতে পিয়নকে ডাকলো, তখন পিয়ন এসে বলল, ম্যাডাম, স্যার তো আজকে অফিসে আসেননি। পিয়নের কথাতে বুঝতে পারে ছেলেটা অফিসে আসেনি। তারপরও মিশমি ঈশানের একটাবারও খোঁজখবর নিল না। অন্যদিকে ঈশান ভাবছে নম্বরটাই অফ করে দিবে, তারপর দেখবে কি করে মেয়েটা ওর সাথে যোগাযোগ করে। মেয়েটার খুব বড্ড বেশি রাগ হয়েছে না? ঈশানের তো অনেক রাগ আছে, কিন্তু ভালোবাসার কাছে সব রাগ পানির মতো মিলিয়ে যায়। মিশমি এই কয়েকটা দিনের বিহেভিয়ারে ঈশানকে বড্ড বেশি কষ্ট পেতে হচ্ছে। মেয়েটা ওকে বোঝার চেষ্টাই করে না। রিলেশনের মাঝখানে কিছুদিন এরকম গিয়েছিল, তখন ঈশান নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল। তারপর মিশমি বুঝতে পেরে নিজে থেকেই ওর কাছে এসেছিল, বলেছিল, জানো আমার ভুল হয়েছে, আর এরকম করে তোমাকে কষ্ট দেবো না শোনো। ভেবেই ঈশান নিজে থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলো। দুপুরে মিশমি লাঞ্চ করে তারপর ভাবলো, ছেলেটা যখন তখন অফিস থেকে বেরিয়ে যায়। ভেবেই মিশমির আবারও রাগ হলো। রাগী কণ্ঠে নিজেই নিজেকে বলতে আরম্ভ করলো, তোমার খুব পাখা গজিয়েছে তাই না? নিজের ইচ্ছের মতো যখন খুশি অফিসে আসবে যাবে, পেয়েছোটা কি? একবার বাসায় ফিরে তারপর ওকে দেখাচ্ছি মজা। এদিকে ওদিকে ঘুরে বেড়ানো হচ্ছে, লাফাঙ্গাদের মতো ঘুরে বেড়ানো দেখাচ্ছি আমি। মিশমি ভাবলো বাসায় গিয়ে ঈশানকে বকাঝকা করবে, কিন্তু সেই সুযোগটা আর হলো না। বিকেল হতে না হতেই বাসায় চলে আসো, কারণ কোনো কাজে আজকে তার মনোযোগ দিতে পারছিল না। ও ভেবেছিল বাসায় এসে ঈশানের সাথে দেখা হবে, কিন্তু সেটা আর হলো না। বাসায় এসে ঈশানকে পেল না। ভাবলো বাহিরে গেছে, কিন্তু কিছুক্ষণে বাসায় ফিরবে। কিন্তু মিশমির ধারণাটা ভুল হলো। রাত হয়ে গেলেও ঈশান ছেলেটা বাসায় ফিরছে না। থাকতে না পেরে মিশমি ঈশানের নাম্বারে কল করলো। ঈশানের নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। এবার মিশমি খানিকটা টেনশনে পড়ে গেল। ভাবলো, শয়তানটার কি হলো? আবার কোনো বিপদে আপদে হলো নাকি?
ঈশানের নাম্বারগুলো বন্ধ পেয়ে মিশমির টেনশনটা বাড়তে লাগলো। ভাবলো এখন কি করবে। তারপর মনে হলো ঈশানের বন্ধুদের কল দিয়ে খোঁজ খবর পাবে হয়তো, তাই মেহেদিকে কল করলো। মেহেদিকে কল করেই মিশমি কেঁদে ফেললো। মেহেদি মেয়েটার কান্নার শব্দ পেয়ে বলতে লাগলো, ভাইয়া আপনার বন্ধু কোথায় বলতে পারেন? না, তা তো বলতে পারবো না ভাবি। কেন, কি হয়েছে? না মানে আসলে ঈশানের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল। কয়েকটা দিন হলো আমি আমি ওর সাথে বেশ মিসবিহেভ করেছি, সেই জন্য আজকে আর ওর সাথে দেখা হয়নি। আমি বাসায় এসে অপেক্ষা করছি, কিন্তু এখনো ছেলেটা বাসায় আসছে না। কোথায় গেছে, কি করছে জানি না। কোনো বিপদ হলো কিনা সেটাও তো জানি না। কল করে বাসায় ডাকুন। নাকি কল রিসিভ করছে না? না ভাইয়া, নাম্বারগুলো অফ করে রেখেছে। হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কোথাও পাচ্ছি না, সব জায়গা থেকেই অফলাইন হয়ে আছে। আমার আমার মাথা কাজ করছে না। আমি এখন এই মুহূর্তে কি করবো বুঝে উঠতে পারছি না ভাইয়া। আচ্ছা ভাবি, আপনি টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। আপনার এইটা আমাদের আগে জানানো উচিত ছিল। ঈশান কোথায় গেছে, কি করছে, আমি খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। আপনি কান্নাকাটি করবেন না প্লিজ। মেহেদি কলটা কেটে দিল। মিশমি কান্না করতে করতে বেডে বসে পড়ল। দুই হাঁটুতে মুখ গুজে মেয়েটা কান্না করেই যাচ্ছে। এখন বারবার মনে হচ্ছে ঈশানের সাথে বিহেভিয়ার করাটা মোটে উচিত হয়নি। ছেলেটাকে এমন করে না বললেও পারত। গত কয়েকদিন যাবৎ ওর সাথে যে বাজে বিহেভটা করেছে তাতে ঈশানের কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। ঈশান ওকে হাজারবার বোঝানোর চেষ্টা করেছে, ওর কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু মিশমি ছেলেটাকে কাছে তো আসতেই দেয়নি, উল্টো যা নয় তাই বলে অপমান করেছে, হাজারবার ছোট করেছে। ঈশান মিশমির থেকে বয়সের জুনিয়র বলে ওকে ছোট করবে তেমনটা মানা যায় কখনো? তাছাড়া ঈশান ওর হাজব্যান্ড, আর স্বামী স্ত্রীর মাঝে বয়সটা ফ্যাক্ট নয়। স্ত্রীকে সবসময় স্বামীর কাছে ভালোবাসার মানুষ হয়ে থাকতে হয়, কিন্তু মিশমি সেটা করতে পারেনি। উল্টো ছেলেটা এমন করে কষ্ট দিল যার জন্য এখন নিজেই কষ্ট পাচ্ছে। ঈশানের কোনো খোঁজ খবর পাওয়া গেল না। এই শহরে ঈশানের যত আত্মীয় স্বজন ছিল, ক্লাসমেট থেকে শুরু করে অফিসের স্টাফ, সবার কাছেই খোঁজ খবর নেওয়া হলো, কিন্তু কারোর সাথেই ঈশানের কোনো যোগাযোগ হয়নি। আর ঈশান কারোর সাথেই দেখা করেনি। হঠাৎ করে ছেলেটা উবে গেল নাকি? সারাটা রাত মিশমি ঈশানের টেনশনে কান্না করেছে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। পরদিন সকালে যখন মেয়েটার ঘুম ভাঙলো তখন বুঝতে পারলো রাতে কান্নাকাটি করতে করতে জ্ঞান হারিয়েছিল। মিশমি উঠে গিয়ে চোখে মুখে পানি দিয়ে নিচে আসলো। মিশমির আব্বু বসে পত্রিকা পড়ছে। সকাল সকাল 8টা বাজে। একটু বাদেই হয়তো আব্বু অফিসের জন্য বেরিয়ে যাবে, কিন্তু মেয়েটা এরকম এলোমেলো অবস্থাতে দেখে আব্বু অবাক চোখে তাকিয়ে আছে। মিশমির আব্বু তাড়াহুড়ো করে এসে ওর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কি হয়েছে মামনি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? রাতে ঘুম হয়নি নাকি? না মানে আসলে আব্বু। মিশমিকে এরকম আমতা আমতা করতে দেখে আব্বু বুঝতে পারলো মেয়ের কিছু একটা হয়েছে, তাই হয়তো বা কিছু একটা বলতে চাইছে। আব্বু কিছুক্ষণ আগ্রহ নিয়ে তাকিয়ে থেকে বলতে লাগলো, আব্বু সব আমার জন্য হয়েছে। আব্বু কি হয়েছে কথাটা উচ্চারণ করতেও মিশমি কেঁদে ফেলল। সাথে সাথে আব্বুকে এক হাতে আলতো করে জড়িয়ে ধরতেই মিশমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, নিজের কারণেই আমাকে এখন এত কষ্ট পেতে হচ্ছে। আমি বুঝতে পারিনি ও এরকম করে রাগ করবে। আমার কারণেই আজকে ছেলেটা আজকে আমার কাছে নেই। আমি কি করে পারলাম ওকে এমন করে কষ্ট দিতে? মিশমির কথাগুলো কান্নার কারণে স্পষ্ট শোনা যাচ্ছিল না। আব্বু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, মামনি, কি হয়েছে আমাকে সেটা তো বলবে। এরকম কান্নাকাটি করলে আমি বুঝবো কি করে যে কি হয়েছে? তুমি কার কথা বলছো? কাকে কষ্ট দিয়েছো তুমি? আব্বু তুমি আর ঈশান ছাড়া আমার লাইফে আর কে আছে বলো? আব্বু আমি গত কয়েকদিন যাবত যেটার সাথে অনেক বেশি মিসবিহেভ করেছি, আর এত বেশি কষ্ট দিয়েছি যার জন্য ছেলেটা রাগ করে বাসা থেকে চলে গেছে। ও হাজারবার সরি বলেছিল, মাফ চেয়েছিল, আমি তারপরেও শুনিনি। আমি জেদটাকে বজায় রেখে আজকে আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি। ওকে আর কখনো আমার কাছে ফিরে আসবে না আব্বু। ওকে ছাড়া কি করে থাকবো আমি বলো? মিশমির এরকম কথাতে আব্বু বুঝতে পারলো দুজনের মাঝে রাগ অভিমান হয়েছে, তাই মিশমি এরকম করে কান্না করছে। আব্বু কিছুক্ষণ বাদে মিশমিকে শান্ত করে তারপর সোফায় বসালো।
মেয়েটা এখনও ফুপিয়ে উঠছে। কি হয়েছে আমাকে সেটা খুলে বলো তো মামনি। মিশমির ফুপাতে ফুপাতে সব ঘটনা বলল। সব শোনার পর আব্বু কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে বলতে লাগলো, তোমাদের কাণ্ড কারখানা আমি কিছুই বুঝতে পারছি না। জোর করে ছেলেটাকে বিয়ে করলে আমি রাজি ছিলাম না, তারপরও যে কোনোভাবেই হোক আমাকে রাজি করিয়ে বিয়ে করেছো। যদি থাকতেই পারবে না একসাথে, তাহলে কেন বিয়েটা করছিলে? আব্বু এমন কিছুই হয়নি, আমি শুধু ওর উপর একটু রাগ করেছিলাম, ওর সাথে থাকতে পারবো না এরকম কথা কখনো আমি বলেছি? ও গরিব ঘরের একটা ছেলে, আমি সেটা জানতাম। সব জানার পরেও ওকে ভালোবেসেছিলাম। ভালোবেসে কি বলে কয়ে হয় নাকি? কিন্তু ও কাজের ক্ষেত্রে মেয়েদের সাথে কথা বলে, যার জন্য। তোমাদের ব্যাপারটা আমি বুঝতে পারছি না। কাজের ক্ষেত্রে অন্য মেয়েদের সাথে ওকে তো কথা বলতেই হয়। তোমাকে তো ঈশান বলেই ছিল, যদি সমস্যা হয় তাহলে বলো, ও অন্য কোথাও জব নিয়ে নেবে। তুমি সেটাও করনি। ওকে এমডির দায়িত্ব দাওনি যে ও কোনো মেয়ের সাথে কথা বলবে না। আর সেখানেও তো বায়ারদের সাথে কথা বলতেই হতো। তোমার যদি এতই প্রবলেম থাকে, তাহলে তুমি কেন ওকে অফিসে যেতে দিয়েছো? অন্য কোথাও ওকে যেতে দিতে, না হলে ও বাসায় বসে থাকতো। তোমাদের এই ঝামেলা দেখে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ছেলেটাকে কি এমন করে বলছো যার জন্য সে বাসার থেকেই চলে গেল? আব্বু, আমি ভুল করেছি, রাগের মাথায় ওর সাথে মিসবিহেভ করেছি, রাগ করে এমন এমন সব কথা বলে ফেলেছি যেটা এখন নিজেই নিতে পারছি না। অনেক ট্রাই করেছে রাগ ভাগানোর, তারপরেও আমি রাগ করেছিলাম। আমি কেন যে ওর কথাগুলো শুনলাম না, নাহলে আজকেও আমার কাছেই থাকতো। আমি কি করে পারলাম ওকে দূরে সরিয়ে দিতে? মিশমি কথাগুলো বলে আবারও কেঁদে উঠল। আব্বু ওকে বোঝাতে লাগলো। ওদের যত জায়গায় নেটওয়ার্ক ছিল সব জায়গায় আব্বু ছড়িয়ে দিল, কিন্তু কোথাও থেকেই ঈশানের সম্পর্কে কোনো খোঁজ খবর পাওয়া গেল না। সেদিন দুপুরের দিকে মিশমি না খেয়ে বেডে শুয়েছিল। আজকে মেয়েটা অফিসে যাওয়া তো দূরে থাক, সেসব কথা কল্পনাতেও আনেনি। ঈশানকে ছাড়া কালকে রাত থেকে ও কিছুতেই কিছু করতে পারছে না, কোনো কিছুতে মনোযোগও দিতে পারছে না। এলোমেলো লাগছে সব কিছুই। ছেলেটা যেন ওর পুরো জীবনটা জুড়ে আছে। ওকে ছাড়া থাকা মিশমির পক্ষে অসম্ভব হয়ে গেছে। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলতে লাগলো, ঈশান, সোনা, তুমি কেন আমাকে একা করে চলে গেলে? জান, আমি বুঝতে পারিনি এত বেশি কষ্ট দিয়ে ফেলবো। আমি রাগ করেছিলাম তাই বলে তোমাকে ওখান থেকে চলে যেতে হবে? তুমি আমাকে কাছে টেনে নিতে, আমি না না বুঝতে চাইলে একটা থাপ্পড় দিতে। বিয়ের পর যখন আমি তোমার সাথে রাগারাগি করতাম, তখন তুমি জোর করে আমাকে ভালোবাসতে, তখন আমি আমি তোমাকে বাধা দেইনি। তাহলে এখন কেন আমার থেকে দূরে চলে গেলে? আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? জান, আমি বাঁচতে পারবো না ঈশান, সত্যি আমার দম বন্ধ হয়ে আসবে, আমি মরে যাবো, আমি মরে যাবো কলিজা। মিশমি কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়ে পড়ল। মিশমি যখন ঈশানের সাথে দেখা হলো, তখনও মেয়েটা ওকে দেখার পর প্রচণ্ড পরিমাণে রাগ দেখাতে আরম্ভ করলো। ছেলেটা ওকে আবারও বোঝানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু মিশমি আবারও সে আগের মতোই রাগ দেখালো। কি বলল আর কি করলো সেটা নিজেও জানে না, কিন্তু এই মুহূর্তে ঈশানের উপর রাগ হচ্ছে, এত বেশি রাগ হচ্ছে যেটা বলে বোঝাতে পারবে না। ছেলেটা এতদিন কোথায় ছিল? মিশমির সামনে ঈশান কান ধরে দাঁড়িয়ে রইল। মিশমি কোনো কথা বলছে না। ঈশান ওকে জড়িয়ে ধরতে গেলে ও জোর করে ঈশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এবার ঈশান বলতে শুরু করলো, জান প্লিজ রাগ করে থেকো না। আমি তোমার উপর রাগ করে চলে গিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি এত বেশি কষ্ট পাবে। তাহলে কখনো এরকমটা করতাম না। আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম আমাকে ছাড়া জীবনে তুমি থাকতে পারবে না। তোমার অবহেলাটা নিয়েও আমি তেমন কষ্ট পেয়েছি। তুমি যেমন আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে, আমাকে ভালোবাসা তো দূরে থাক, আমার কাছে আসতেও দিলে না। তোমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবো সেই সুযোগটাও তুমি আমাকে দিচ্ছিলে না। তখন আমার অনেক বেশি খারাপ লাগছিল। আমার জায়গায় তুমি থাকলে কি করতে আমি সেটাই দেখতে চেয়েছিলাম, তাই তোমাকে ছেড়ে। তাই আমাকে ছেড়ে হারিয়ে যাওয়ার ইচ্ছে ছিল না, তাই তো? তাহলে কেন এসেছো? আবার আমি লাইফ থেকে চলে যাবে তাই? আমি যদি এতটাই অবহেলার পাত্রী হয়ে যাই, এতটাই যদি আমাকে এখন অসহ্য মনে হয়, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? আমার থেকে দূরে গিয়ে যদি ভালো থাকতে পারতে, তাহলে কেন এসেছো আবার ফিরে? তোমাকে আমার লাইফের দরকার নেই, তুমি চলে যাও। তুমি হারিয়ে গিয়েছিলে না, হারিয়ে যাও, আমাকে তোমার ভালোবাসতে হবে না। সরি সোনা, আর কখনো এরকম হবে না। আমি রাগ করে চলে গিয়েছিলাম, কিন্তু নিজেই কষ্ট পাচ্ছিলাম তোমার থেকে দূরে গিয়ে।
আমি বুঝতে পেরেছি যে তোমাকে ভালো না বেসে, তোমাকে আদর না করে, তোমার কাছে না এসে আমি কখনো থাকতে পারবো না। আমি তোমাকে রেখে কখনো দূরে থাকতে পারিনি। তোমাকে জড়িয়ে ধরে না শুলে আমার ঘুম আসে না। কিন্তু শেষ কয়েকটা দিন তুমি আমাকে কাছে আসতে দাওনি, সবসময় কেমন যেন দূরে সরিয়ে দিয়েছো। এগুলো আমি মানতে পারছিলাম না, তাই তো রাগ করে চলে গিয়েছিলাম। তুমি প্লিজ রাগ করে থেকো না সোনা। সোনা, দেখি আমার দিকে তাকাও। আর কান্নাকাটি করছো কেন? চেহারার কি অবস্থা করেছো জান? খাওয়া দাওয়া নিশ্চয়ই করো না, দেখি তাকাও আমার দিকে। মিশমি কেঁদেই চলেছে। এবার ঈশান ওকে দুই হাতে শক্ত করে আবারও জড়িয়ে ধরতে নিলেই মিশমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সাথে সাথে ঈশান আবারও ওর কাছে আসার চেষ্টা করলে মিশমি ওর বুকে কিলঘুষি মারতে লাগলো। ঈশান ওকে জড়িয়ে ধরতে নিল, তারপরও ওকে দূরে সরিয়ে দিল। এবার মেয়েটা বেশি বেশি করছে। ঈশানের মনে হতে লাগলো, তারপরও কান ধরে উঠবস করতে লাগলো। ঈশান মিশমির চোখের পানিগুলো মুছে দিয়ে বলতে শুরু করলো, সোনা প্লিজ রাগ করে থেকো না, দেখি আমার দিকে দেখো। তোমাকে প্রচন্ড পরিমাণে মিস করতেছি। তোমাকে আমার কাছে পেতে ইচ্ছে করছে জান। তুমি তারপর আমাকে দূরে কেন সরিয়ে দিচ্ছ? তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। তারপরেও এতগুলো দিন ছিলাম, কষ্ট হচ্ছিল খুব, তাই চলে এসেছি। দেখো, নিজে থেকে এসে তোমাকে ভালোবেসে চাইছি, আর তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো। সোনা প্লিজ আর রাগ করে থেকো না। তুমি একদম আমার কাছে আসবে না। আমার থেকে দূরে সরে যেতে চেয়েছিলে না? এখন থেকে আমি তোমার থেকে দূরে সরে দেবো। তুমি কি করে আমার কাছে আসো আমি সেটাও দেখে নেব। কি করে আমার কাছে পাও সেটাও দেখবো। তোমাকে কখনো ভালোবাসবো না। তুমি আমার থেকে দূরে যেতে চেয়েছিলে না, কাছে থেকেও তুমি আমার ভালোবাসা পাবে না। দেখি তুমি কি করে আমার কাছে আসো। আমি কিন্তু জোর করে আদর করতে পারি সোনা, তুমি আমাকে দূরে সরাতে পারবে না। তুমি খুব ভালো করে জানো আমি তোমার কাছে না আসলে তোমার রাতে ঘুম আসে না। আমারও তেমনই হয়। বুকের ভেতর অসম্ভব রকমের যন্ত্রণা হয়, যে যন্ত্রণাটা তুমি ছাড়া কেউ নিভাতে পারবে না। সোনা প্লিজ রাগ করে থেকো না, আমি তো বলছি আমি আর কখনো এরকম করব না। ঈশান জোর করে মিশমির কাছে আসার চেষ্টা করলো। মিশমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। তখন ঈশান এক হাতে মিশমির কোমর জড়িয়ে ধরে আরেক হাত মুখের পাশে রাখলো। ঈশান মিশমির ঠোঁটে কিস করার জন্য ও ঠোঁটের দিকে ঠোঁট জোড়া এগোতে লাগলো। ঈশান জানে এই মুহূর্তে যদি মিশমিকে আদর দেয় তাহলে মেয়েটার ওকে কিছুতেই দূরে সরিয়ে রাখতে পারবে না। মিশমি যখনই ঈশানের রেসপন্স দিবে তখনই বোঝা যাবে মেয়েটার রাগটা একদম বরফের মতো গলে গেছে। কথাগুলো ভেবেই ঈশান ওর ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। সাথে সাথে মিশমি কেমন যেন চুপসে গেল। তারপর যখনই মনে পড়ল ও ঈশানের উপর রাগ করে আছে, আর ঈশান ওর রাগটা ভাঙানোর চেষ্টা না করে ওকে জোর করে কিস করছে, মিশমির রাগটা তো কমলই না, উল্টো বেড়ে গেল। সাথে সাথে মিশমি ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। ঈশান আবারও কাছে আসতেই মিশমি কষিয়ে ঈশানের গালে একটা থাপ্পড় মারল। এবার ঈশান হতবাক হয়ে গেল। এটা কি ছিল? ঈশান সেটাই বুঝতে পারছে না। শেষে কিনা মিশমি ওকে থাপ্পড় মারল। ঈশান অসহায় চোখে কিছুক্ষণ গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, আর মিশমি রাগী কণ্ঠে বলতে লাগলো, তোমার কি আমাকে দেখে এতটাই বাজে মনে হয় যে সবসময় এগুলো করতে আসো আমার সাথে? এসব তোমার কি সবসময় এগুলোই পেতে ইচ্ছে করে? সেজন্যই আমাকে বিয়ে করেছো? তোমার কর্মকাণ্ড আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তোমার উপরে রাগ করে আছি আর তুমি কিনা আমার সাথে এসব করতে ব্যস্ত। তোমার কি সবসময় এগুলোই চাই তাহলে বলো? তারপরেও হুটহাট এসব আমার খারাপ লাগে, তুমি বুঝতে পারো না? তোমাকে সেই দিন থেকেই বলে আসছি হুটহাট করে আমার কাছে আসার চেষ্টা করবে না, এসব আমার একটু ভালো লাগে না। আর তুমি কিনা আমার সাথে। মিশমির কথাতে ঈশান ওকে থামিয়ে দিল আর রাগটাকে সংবরণ করার চেষ্টা করে বলতে শুরু করলো, থাক, আর কিছু বলতে হবে না। আমি বুঝে গেছি আপনি কি বোঝাতে চাইছেন। আপনার সাথে ফিজিক্যাল ইনভলভ হতেই আমি আপনার কাছে আসি, তাই তো? সেই জন্য আপনাকে ভালোবাসার চেষ্টা করি, তাই তো? স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্কটা সেটা পবিত্র, আর আপনি সেই পবিত্র সম্পর্কটাকেই অপবিত্র করার জন্য এসব বাজে কথা বলতেও দুবার ভাবলেন না। এতটা নিচে নামলেন নিজের স্বামীকে নিয়ে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, আপনার কি সমস্যা হয়েছে? আমার তো মনে হচ্ছে আপনার লাইফে অন্য কেউ এসেছে, যার জন্য আমার স্পর্শগুলো এখন আপনার এত বেশি বাজে লাগছে। আপনি বলেছিলেন যে বিয়ের পর আমার ভালোবাসাটাই আপনার সব সময় চাই। ভালোবাসার মানে এই না যে সবসময় ফিজিক্যালি ইনভলভ হওয়া। কই, আমি তো অফিসে থাকাকালীন আপনাকে জোর জবরদস্তি করি না।
বাসায় গিয়েও সবসময় কাজের জন্য আপনি ব্যস্ত থাকেন, তাই বলে যে এরকম করি তেমনও তো নয়। আপনি যখন খুব বেশি রাগ করে থাকেন তখনই আপনার কাছে আসার চেষ্টা করি, আর আপনি আজকে এই বিষয়টাকে এত বাজেভাবে প্রেজেন্ট করলেন, তার মানে আমি বুঝে নিব যে আপনার ভালোবাসাটা এখন আর আগের মতো নেই। আপনার সেই ভালোবাসাটা এখন শেষ হয়ে গেছে, তাই না? এখন আর আগের মতো ভালোবাসতে ইচ্ছে করে না, অন্য কারো মায়ে পড়েছেন, সেজন্য এখন আমার প্রতি এত রাগ হয়। ঠিক আছে, এখন থেকে আর আপনার কাছেও আসবো না। চলে গিয়েছিলাম না, আবার চলে যাব, তারপর দেখি আপনি কি করে থাকতে পারেন। অবশ্য থাকতে পারবেন বাই না কেন, আপনার লাইফে তো এখন অন্য কেউ চলে এসেছে, তাই না? তাহলে ভালো না থাকার তো কোনো কারণই নেই। আপনি ভালো থাকবেন ম্যাডাম, আমি আর জোর করে আপনার লাইফে আসবো না। যাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেছেন তাকে নিয়ে ভালো থাকবেন, আর কখনো আপনার সামনেও আসবো না। ঈশানের কথাতে মিশমি বুঝতে পারল রাগের মাথায় কি করে ফেলেছে। সেটাই শুধু ভাবতে লাগলো। যখনই মনে হলো যে ও অন্যায় করে ফেলেছে, রাগ করে ঈশানের গায়ে হাত তুলে ফেলেছে, আর এটা ওর মোটেও ঠিক হয়নি, তখনই মিশমির বুকের ভিতরতে ধক করে উঠল। ঈশান চলে যাচ্ছে। এই মুহূর্তে মিশমির মনে হচ্ছে এ কি অন্যায় করে ফেললো রাগে বসে। যাকে এত ভালোবাসে শেষ পর্যন্ত তার গায়ে কিনা হাত তুলল। এক মুহূর্ত আর দেরি না করে মিশমি ঈশানকে থামাতে পিছন থেকে ডাকতে লাগলো। ঈশান প্লিজ দাঁড়াও, আমার কথা শোনো, আমি ভুল করে ফেলেছি, প্লিজ আমার কথাটা শোনো। আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। শোনো প্লিজ, আমার কথাটা শোনো, আমি অন্যায় করে ফেলেছি, আমার কথাটা একটু শোনো। রাগের মাথায় তোমার গায়ে হাত তুলে ফেলেছি, দেখো আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে, আমার কথাটা শোনো জান। মিশমি ঈশানকে থামাতে পারল না। ঈশান অফিস থেকে বেরিয়ে গেল। মেয়েটা বুঝতে পারল যে ঈশান অনেক বেশি রেগে আছে। এরকম করে গায়ে হাত তোলাটা মিশমির মোটেও ঠিক হয়নি। মিশমিকে এমন করে কান্নাকাটি করতে দেখে অফিসের স্টাফগুলো ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছে। মিশমি অফিস থেকে বের হলো। ততক্ষণে ঈশান অফিস থেকে বেরিয়ে গেছে আর রাস্তা দিয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করেছে। মিশমি ঈশানের দিকে দৌড়তে যেতে লাগলো আর ওকে ডাকতে লাগলো। মিশমি ডাকে ঈশান দাঁড়ালো না। রাগের মাথায় মিশমি এরকমটা না করলেও পারত, রাগ করে থাকতো আরও কিছুদিন। ঈশান ওর রাগটা ভাঙানোর চেষ্টা করত। ঈশান নিজেই ওকে ছেড়ে থাকতে পারেনি বলেই ওর কাছে চলে এসেছিল, তাই বলে এরকম করে রাগ দেখিয়ে ওর গায়ে হাত তুলতে হবে? ঈশান জানে না মিশমি কেন ওর সাথে এরকম করছে, তারপরও দাঁড়াচ্ছে না, শুধু অন্যমনস্ক হয়ে ভাবছে মেয়েটার কি এমন হয়েছে যার জন্য ওকে এত বেশি ইগনোর করছে। তাহলে কি সত্যি অন্য কেউ মিশমির লাইফে এসেছে? তাহলে এখন কি ওদের সম্পর্কটা ভেঙে যাবে? মিশমি ঈশানকে পিছন থেকে ডেকেই চলেছে, তারপরও যেন ছেলেটা ওর ডাক শুনতেই পায়নি। ঈশান ভাবতে ভাবতে কখন যে মেইন রোডে চলে এসেছে সেটা নিজেও জানে না। এলোমেলো পায়ে হাঁটছে ছেলেটা। মিশমি ওকে ডেকেই যাচ্ছে, তারপরও ছেলেটা দাঁড়াচ্ছে না। মিশমি কান্না করতে করতে বলছে, আমার কথা শোনো, আমি ভুল করেছি, তার জন্য একটাবার আমাকে এক্সপ্লেন করার সুযোগটা দাও ঈশান। আমি এরকম করে তোমাকে থাপ্পড় মারতে চাইনি, প্লিজ আমার কথাটা শোনো। জানো আমি অন্যায় করেছি, তার জন্য আমাকে এমন করে কষ্ট দিও না, প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না, থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া ঈশান, প্লিজ। মিশমির কথাতে ঈশানের হুঁশ ফিরল। ও দাঁড়ালো। তারপর হুটহাট করে যখনই মনে হলো মেয়েটা কাঁদছে, তখনই ছেলেটা ওর দিকে ফিরে তাকালো। ঈশান দেখে মেয়েটা ফুপিয়ে কেঁদেই চলেছে। ঈশানকে দাঁড়াতে দেখে মিশমি ওর কাছে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেও কোনো রকম টাল সামলে নিল। ঈশান সেখানেই দাঁড়িয়ে রইল, ভাবছে মেয়েটা যে কি করে না। ঈশান সেখানেই দাঁড়িয়ে রইল। তখনই উল্টো দিক থেকে একটা মাইক্রোবাস ধেয়ে আসলো। তারপর কিছু বুঝে ওঠার আগেই ঈশানকে পিছন থেকে আঘাত করলো। সাথে সাথেই মিশমি স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে হঠাৎ করে সব কিছু ঘটে গেল। মিশমি ফ্যাল ফ্যাল করে চোখের সামনেই দেখতে লাগলো। মেয়েটার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। কোনো কিছু বলার ভাষাটাই মেয়েটা হারিয়ে ফেলেছে। যতক্ষণে মিশমির হুঁশ ফিরল ততক্ষণে ঈশান রাস্তার সাইডে মুখ থুবড়ে পড়ে গেছে। হঠাৎ আঘাতে ঈশানের চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে। ছেলেটার চোখ জোড়া খুলে রাখতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো চোখ জোড়া বন্ধ হয়ে আসবে। তারপর মিশমি যতক্ষণে ঈশানের কাছে গেল ততক্ষণে ঈশানের পুরো শরীরটা রক্তে ভেসে যাচ্ছে।
ওর মাথা থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। মিশমি ঈশানের মাথাটা কোলের মধ্যে নিয়ে চিৎকার করে কান্না করতে বলল, ঈশান, কি থেকে কি হলো? তুমি এরকম করে বাইরে কেন আসলে? দেখো, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। এরকম করে কেন কেন তুমি জেদ করে বাইরে আসলে? কি একটা ঘটনা ঘটলো? তোমার যদি এখন কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে থাকবো? তাকাও না প্লিজ, প্লিজ তাকাও না আমার দিকে, কথা বলো। আমাকে ছেড়ে কোথাও যেও না প্লিজ ঈশান। ঈশান আর কোনো কথা বলছে না। অনেক আগেই ছেলেটা সেন্সলেস হয়ে গেছে। মিশমির মনে হতে লাগলো ঈশানকে হসপিটালে নিতে হবে। মেয়েটা আশেপাশে তাকাতে লাগলো, কেউ ওকে সাহায্য করতে এগিয়ে আসলো না। দিক বেদিক শূন্য হয়ে মিশমি ড্রাইভারকে কল করলো। কান্নাকাটি করে লোকটা আসতে বলতেই ড্রাইভার তাড়াহুড়ো করে গাড়িটা নিয়ে ওদের সামনে আসলো। মিনিট 5 মধ্যেই ড্রাইভার আসতেই মিশমি ঈশানকে ড্রাইভারের সাথে ধরাধরি করে হসপিটালে নিয়ে আসলো। হসপিটালে একটা ওটির সামনে দাঁড়িয়ে আছে মিশমি। কান্নাটা বেড়ে আগে চেয়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। এরই মাঝে মিশমির আব্বু এসে ওকে জড়িয়ে ধরে রেখেছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে জড়িয়ে। এই শহরে ওদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই। মিশমির আম্মু মারা যাবার পর থেকে ওরা সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল। কেউ ওদের বাবা মেয়ের কোনো খোঁজ খবর নিত না, তাই এই শহরে চলে এসেছিল। মিশমি তারপর থেকে বড্ড একা হয়ে পড়েছিল। যখন মিশমির মনে হতো ওর ভালোবাসার জায়গা বলতে একমাত্র ওর আব্বুই সব, তখনই ঈশানুর লাইফে আসে। দেখতে দেখতে ঘন্টা 2 পার হয়ে গেল, তারপরও ডক্টর বের হচ্ছে না। আব্বু মিশমিকে হাজারটা কথা বলেও বোঝাতে পারছে না। তারপর যখন ডক্টর বের হলো তখন ডক্টরের মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছিল। ডক্টর বেরিয়ে এসে ওদের দুজনের সামনে দাঁড়ালো। ডক্টরকে দেখেই মিশমি তাড়াহুড়ো করে বলতে লাগলো, ডক্টর, আমার ঈশান কেমন আছে? ও ঠিক আছে তো? ওর কিছু হবে না তো, তাই না? আমি জানতাম ও ঠিক আছে। রাগ করে শুধু শুধু এরকম একটা কাণ্ড ঘটালো। আপনি প্লিজ বলুন না ও কেমন আছে। এখন আমি ওর সাথে দেখা করতে পারবো? মিশমি কোনো কথার উত্তর দিল না, শুধু ফ্যাল করে ওদের দিকে তাকিয়ে রইল। এবার মিশমির আব্বু বলতে লাগলো, আপু, কি হয়েছে? ডক্টর, আপনি কথা বলছেন না কেন? আপনি এরকম করে চুপ করে থাকলে আমার মেয়েকে শান্ত করতে পারবো না। আপনি বলুন ওর কি খবর। সেটা সেটা ঠিক আছে তো? আপনি প্লিজ আর চুপ করে থাকবেন না, প্লিজ কথা বলুন। আমাদের টেনশনটা আর বাড়াবেন না। ডক্টর একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলতে লাগলো, কথাগুলো আপনাদের কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। তাছাড়া এই মুহূর্তে কথাগুলো আপনাদের কিভাবে জানানো উচিত সেটাও জানি না। ডক্টর, উনি তা না করে কি হয়েছে সেটা তো বলবেন। আপনি এরকম চুপ করে থাকলে কিন্তু আমাদের টেনশনটা বাড়বেই। খামোখা আপনি এরকম কথা না ঘুরিয়ে যেটা হয়েছে সেটা সরাসরি বলুন। মিশমি ডক্টরের এরকম কথাই তাড়াহুড়ো করে ডক্টরের শার্টের কলার ধরে বলতে লাগলো, আপনি আপনি এসব উল্টোপাল্টা কথা না বলে কি হয়েছে বলুন না। আমি ঈশানের সাথে কখন দেখা করতে পারবো? আপনি এসব কথা কেন বলছেন? আমার কিন্তু প্রচুর পরিমাণে রাগ হচ্ছে। আমি আমি কিন্তু আপনাকে খুন করে ফেলবো ডাক্তার। ডক্টর, আমার ঈশানের যদি কিছু হয় তাহলে আমি আপনাকে একদম শেষ করে ফেলবো। আপনি আপনি বুঝতে পারছেন আমি কতক্ষণ যাবো ওর সাথে কথা বলতে পারি না? আমি আমার ঈশানের সাথে কথা না বলে থাকতে পারি না। আর আর আপনি আমাকে এরকম করে অপেক্ষা করেছেন। আপনি বলুন না কি হয়েছে, ওর কথা বলছে না কেন? ডক্টর আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, মিশমি, সরি টু সে, আমি বলতে বাধ্য হচ্ছি। আমরা অনেক চেষ্টা করছিলাম, তারপরও পারিনি ওনাকে বাঁচানোর জন্য। আমাদের জন্য খুব কষ্টসাধ্য ছিল। উনি আর নেই। মিশমির কানে ডক্টরের শেষ কথাগুলো বারবার বাজতে লাগলো। মেয়েটা কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। যখন ডক্টর বলল ঈশান আর নেই, তখন ও যেন পুরো জ্ঞান শূন্য হয়ে পড়ল। এক মুহূর্তে ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। ঈশান নেই, এই কথাটা শোনার সাথে সাথে মিশমি চোখচোরা বন্ধ করে নিল। ডক্টর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। মিশমি সেখানেই স্তম্ভিত হয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। মিশমি বোঝার চেষ্টা করছে ওর সাথে কি হলো। মেয়েটা ভাবতেই পারছে না এরকম কিছু শুনলো। মিশমি নিজের কানকেই বিশ্বাসই করতে পারছে না। এক মুহূর্তের জন্য মিশমির মনে হতে লাগলো ডক্টর মিথ্যা বলছে। মিশমি তাড়াহুড়ো করে ঈশানের কেবিনের সামনে গেল। দেখলো পুরো শরীরটাকে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা। আর এরকম কিছু দেখেই মিশমি একটা চিৎকার দিয়ে উঠল। মিশমির ঘুম ভেঙে গেল এমন দুঃস্বপ্ন দেখে। আপনারা কি ভেবেছিলেন হিরো সত্যি সত্যি পটল তুলেছে?
না রে ভাই না, খিস্তি খাওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। মিশমির বুকটা ধকধক করছে। মেয়েটা ঘেমে নিয়ে পুরো একাকার হয়ে গেছে। ঘুমের মাঝে কি স্বপ্ন দেখলো? তাড়াহুড়ো করে উঠে পাশে থাকা টি টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে পানিটা ঢকঢক করে খেয়ে ফেললো। মিশমির মনে হয়েছে একদম ঘাম দিয়ে জ্বর ছাড়লো। মিশমি তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিল। বিকেল 3টা বাজে। আর এক মুহূর্ত দেরি না করে ঈশানের নাম্বারে কল করতে লাগলো। আজকে নাম্বারটা খোলা, কিন্তু কলগুলো বেজে কেটে যাচ্ছে, রিসিভ করছে না কেউ। এবার মেয়েটার টেনশন কিছুটা হলেও কমলো। ঈশানের নাম্বারে ফোন ঢুকছে, কিন্তু কালকে তাও যাচ্ছিল না। মিশমি কান্না করছে আর কল করে যাচ্ছে। 5 মিনিট যাবৎ চেষ্টা করে যখন ঈশানের কোনো রেসপন্স পেল না, তখন কান্না করতে করতে মিশমির বেডে বসে পড়ল। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। কিছুক্ষণ বাদেই মিশমির কান্নার শব্দটা থেমে গেল, কারণ ফোনটা বাজতে আরম্ভ করেছে। মিশমি কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে তারপর যখন ফোনের স্ক্রিনের দিকে তাকালো, দেখে ঈশানের নাম্বারটা থেকে কল ব্যাক করেছে। সাথে সাথে মিশমি ফোনটা রিসিভ করে কানে নিল। ওপাশ থেকে কিছু বলার আগেই মিশমির কান্নার শব্দটা ঈশানের কান পর্যন্ত পৌঁছে গেল। ঈশানের বুকের ভিতর ধক করে উঠল। মেয়েটা কান্না করতে পারে না, তাই বারবার ফুপিয়ে উঠছে। ঈশান কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে তারপর যখন কিছু বলার জন্য মুখ খুলবে, মিশমিকে ডাকবে, তার আগেই মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে বলতে শুরু করলো। ঈশান, কোথায় তুমি? তুমি জানো আমি তোমাকে তোমাকে কত খুঁজেছি। তুমি কোথায় হারিয়ে গেছিলে? এই 2 দিন আমি তোমার সাথে দেখা করতে না পেরে কতটা কষ্ট পেয়েছি তুমি জানো? তুমি আমাকে ছেড়ে কোথাও চলে গিয়েছো। তুমি তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এরকম কিছু করেছো, তাই না? কেন আমার সাথে এরকম কিছু করলে? তুমি তুমি আমাকে রেখে কোথায় গিয়েছিলে? তুমি আমাকে একটু ভালোবাসো না, তাই না? তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এইসব করেছো তো? দেখো দেখো, আমি কষ্ট পেয়েছি, সত্যি মরে যাবো। আমি তোমাকে না পেয়ে সত্যি মরে যাবো। তুমি তুমি আমার থেকে দূরে দূরে গিয়েছো না? আমি আমি তার থেকে বেশি বেশি দূরে চলে যাব। যখন আমাকে না পেয়ে কষ্ট পাবে, তখন বুঝতে পারবে যে যে আমি তোমার জন্য কতটা কষ্ট পেয়েছিলাম। ঈশান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল মেয়েটার এরকম কান্নাকাটিতে। বুঝতে পারলো অনেক বড় ভুল করে ফেলেছে। রাগের বশে এরকম একটা কাজ করে ফেলেছে, যার জন্য মেয়েটা এরকম কান্নাকাটি করে যাচ্ছে। ঈশান ওকে থামানোর জন্য বলতে শুরু করলো। প্লিজ কান্নাকাটি করো না, আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। আমি তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করিনি জান, প্লিজ আমার কথা বিশ্বাস করো। আমি তো আব্বু আম্মুর সাথে দেখা করতে গিয়েছিলাম। কালকে দুপুরে হুটহাট করে আব্বুর নম্বর থেকে কল আসলো। আম্মু অসুস্থ হয়ে পড়েছিল, তাই বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তোমাকে না বলি। তারপর যখন বাসায় পৌঁছালাম ততক্ষণে আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর তোমার সাথে যোগাযোগ করার আগেই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তাই তো আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। তারপরও যখন তোমার আব্বুর সাথে আমার যোগাযোগ হলো, বুঝতে পারলাম তুমি কান্নাকাটি করছো, তাই আমি শহরে আজকে ফিরে আসি। আমি একটু পরে তোমার কাছে চলে আসবো জান, প্লিজ কান্না করো না। ঈশান মিশমি আর কোনো রেসপন্স পেল না। ঈশান অনেকক্ষণ যাবৎ মেয়েটাকে ডাকাডাকি করেও যখন মেয়েটার থেকে কোনো রেসপন্স পেল না, তখন কলটা কাটলো। ঈশান আধ ঘন্টার মধ্যে বাসায় চলে আসলো। এসে বুঝতে পারলো মিশমি সেন্সলেস হয়ে গিয়েছিল। ডক্টর মিশমিকে চেক করছে। মেয়েটা এলোমেলো হয়ে বেডে শুয়ে আছে। ঈশানকে দেখে মিশমির আব্বু কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ওনার মেয়েকে কষ্ট দিয়ে ঈশান ভালো থাকতে পারবে না। ঈশান সেটা খুব ভালো করেই জানে, তাই মিশমির আব্বুকে আগেই জানিয়েছিল। কিন্তু এখানে এসে তো দেখে ঘটনাটা পুরো উল্টো। মিশমি ভেবেছিল ঈশান ওর থেকে দূরে চলে গেছে, তাই এরকম করে কষ্ট পাচ্ছিল। কিছুক্ষণ বাদেই ডক্টর উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলো। টেনশনের কোনো কারণ নেই। আসলে আপনার মেয়ের বারবার জ্ঞান হারিয়ে ফেলছে, কারণ উনি বেশ টেনশন করছেন। গত কয়েকদিন যাবতও কিছু খাওয়া দাওয়া করছে না, তার উপর আবার শরীরটাও দুর্বল, আর এরকম স্ট্রেস নেওয়ার কারণে বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। সব ঠিক হয়ে যাবে, ওনার দিকে খেয়াল রাখবেন। কোনো কারণে উনি যেন খুব চিন্তা না করে, আর বেশি টেনশন করার কারণে এভাবে সেন্সলেস হয়ে যাচ্ছে। ডক্টর চলে যেতেই মিশমির আব্বু এসে ঈশানকে বোঝালো। খানিক বাদে যখন মিশমির জ্ঞান ফিরল, ও উঠে বসার চেষ্টা করলে দেখে কেউ ওর একটা হাত খুব
শক্ত করে হাতের মুঠোয় নিয়ে বসে আছে। চোখ খুলে মিশমি ঈশানের সামনে বসে থাকতে দেখল। মিশমিকে তাকাতে দেখে ঈশানুর হাতে হাজারটা চুমু দিয়ে বলতে শুরু করলো, সরি জান, আমার ভুল হয়েছে। তার জন্য আমাকে যত পারো শাস্তি দাও, আমাকে যত পারো আঘাত করো, তারপর তুমি নিজের এরকম ক্ষতি করো না প্লিজ। তুমি জানো তোমার এরকম অবস্থাতে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। শুয়ের কি অবস্থা করেছো জান। মিশমি কোনো কথা বলছে না দেখে ঈশান আবারও বলতে লাগলো, সরি জান, আর কখনো এরকম হবে না। আমি ভুল করেছি, বুঝতে পারিনি যে তোমাকে না জানিয়ে চলে গেলে তুমি এসব উল্টাপাল্টা ভেবে নিজেকে কষ্ট দেবে। তুমি রাগ করেছিলে, সেই জন্য আমি কষ্ট পেয়েছি। আর আমাকে ওসব কথা বলাতে খারাপ লেগেছিল, তাই বলে এই নয় যে তোমাকে ছেড়ে চলে যাব। এই দেখো কান ধরছি, আর কখনো তোমাকে না বলে কোথাও যাব না জান। বিশ্বাস করো, আমার ফোনের ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছিল, তাই তোমাকে জানানোর পরিস্থিতি ছিল না। প্লিজ আমার উপর রাগ করে থেকো না সোনা, তাকাও না আমার দিকে। মেয়েটা কোনো কথা বলছে না, ফুপিয়ে কেঁদেই চলেছে। মিশমির আব্বু বুঝতে পারলো জামাই মেয়ের এই আদরের অনুভূতির মধ্যে ওনার না থাকাটাই বেটার, তাই বেরিয়ে গেলেন। সবাই বেরিয়ে যেতেই ঈশান দরজা লাগিয়ে দিয়ে সে মিশমির সামনে বসলো। মিশমি উঠে বসার চেষ্টা করলে তখন ঈশান ওকে আধশোয়া করে বসিয়ে দিল। ঈশান আবারও মিশমির একটা হাত ওর দুই হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করলে মিশমি হাতে ছাড়িয়ে নিল। ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে মেয়েটা। ঈশান ওর কাছে আসার চেষ্টা করলে মিশমি ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ঈশান শোনার পাত্র নয়। মিশমি ঈশানকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু ঈশান মেয়েটাকে জোর করে বুকের সাথে জড়িয়ে ধরলো। মেয়েটাকে জড়িয়ে ধরে মাথায় হাজারটা চুমু দিতে লাগলো ঈশান। মিশমি অভিমানে ঈশানের বুকে আঘাত করেই চলেছে, তারপরও ঈশানোর পাগলিটাকে ছাড়ছে না। ঈশানোর বউটাকে শান্ত করার জন্য ওকে আদুরে স্পর্শ দিয়ে যাচ্ছে। ঈশান জানে এই মেয়েটাকে শান্ত করাটা এতটা সহজ নয়। মেয়েটা বড্ড বেশি জেদি হয়েছে। যবে থেকে ওদের দুজনের বিয়ে হয়েছে তবে থেকে ঈশানকে ঘিরে মিশমির রাগ অভিমানটা যেন আরও বেশি বেড়ে গেছে। ঈশানকে ছেড়ে মিশমি এক মুহূর্তও থাকতে পারে না। ঈশান ওকে হাজারটা কথা বলে শান্ত করার চেষ্টা করলেও মিশমি থামছিল না। তখন ঈশান ওকে ছেড়ে দিয়ে মুখটা দুই হাতের আজলায় নিয়ে মুখে হাজারটা চুমু দিল। মেয়েটা এবার কিছুটা শান্ত হলো, তারপরও ফুপিয়ে উঠছে বারবার। এবার নাক টেনে টেনে মেয়েটা বলল, তুমি বড্ড ফাজিল, একটা বাজে ছেলে, একটা খুব খুব খারাপ ছেলে। আমাকে আমাকে খালি কষ্ট দাও, সবসময় আমাকে কষ্ট দিয়ে যেন মজাই পাও। সবসময় আমাকে জ্বালানোর জন্য সুযোগ খুঁজে থাকো, তাই না? আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে? আজ কয়টা দিন তুমি আমাকে একটু ভালোবাসো না? তুমি আমার একটু কাছে আসো না? সবসময় আমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করো। আমি যতবার বোঝানোর চেষ্টা করি যে অন্য কারোর সাথে দেখলে আমি তোমাকে সহ্য করে নিতে পারি না, বারবার সেটাই তুমি করো। আর তুমি বারবার অন্য মেয়ের সাথে কথা বলো। মানলাম কাজের ক্ষেত্রে বলেছো, তাই বলে আমাকে এমন করে রেখে চলে যাবে? আমি রাগ করেছি তার জন্য তুমি আমাকে একটাবার জড়িয়ে ধরতে, একটু আদর করতে, কিন্তু তুমি তাও করো না। উল্টো আমাকে রেখে চলে গিয়ে আমাকে কষ্ট দেওয়ার জন্য তুমি উঠে পড়ে লেগেছো, তাই না? আমি কষ্ট পেলে তোমার খুব ভালো লাগে? সত্যি সত্যি দেখবে একদিন তোমার থেকে দূরে সরে যাব, তখন তুমি কি করে থাকবে আমাকে ছেড়ে? আমিও সে দেখবো। মেয়েটা ফুপিয়ে কেঁদে যাচ্ছে। ঈশান ওকে শান্ত করার জন্য ওর ঠোঁট দিয়ে চোখের পানিটা শুষে নিল, তারপর চোখের পাতায় কিস করলো, সারা মুখে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল। মেয়েটা আবেশে চোখ জোড়া বন্ধ করে নিয়ে ওর শার্টের কলার দুটো আঁকড়ে ধরে রেখেছে। ঈশান মিশমির কাঁপতে থাকা ঠোঁট জোড়ায় একটা আলতো করে চুমু দিয়ে ঠোঁট সরিয়ে নিল আর অসহায় কণ্ঠে বলতে আরম্ভ করলো, সরি জান, আর কখনো এরকম হবে না। ভুল করেছি, তার জন্য মাফ করে দাও। আমি অন্যায় করেছি, বুঝতে পারিনি যে তোমাকে এত বেশি কষ্ট দিয়ে ফেলবো। আমার জন্য তুমি এত বেশি কষ্ট পাবে। আমার অন্যায় হয়েছে সোনা, আর কখনো এরকম করবো না। তুমি আমার উপর যতই রাগ করে থেকো, আমি তোমার রাগ ভাঙানোর চেষ্টা করব। তারপরও আমার পাগড়িটাকে ছেড়ে কোথাও যাব না। ঈশান আদুরে গলায় কথাগুলো বলতেই মিশমি আবারও ফুপিয়ে উঠল। মিশমি ওর বুকে কিল ঘুষি মেরে আঘাত করতে লাগলো। ঈশান বুঝতে পারল মেয়েটার বড্ড অভিমান হয়েছে।
ওকে এই মুহূর্তে শান্ত করার একমাত্র উপায় আছে, সেটা ওকে লজ্জায় ফেলা। তাই ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরে কানের লতিতে হালকা কামড় দিয়ে বলতে শুরু করলো। জান, এমন করে কান্না করো না। তুমি জানো তোমাকে এই অবস্থায় কান্না করতে দেখলে কতটা কিউট আর সুইট লাগে। এত বেশি হট লাগছে, তোমাকে এই অবস্থায় মনে হচ্ছে অনেক বেশি আদর করি। তুমি কি চাও আমি এরকম কিছু করি? তোমার রাগটা না ভেঙে যদি আমার ওরকম কিছু করতে যায়, তাহলে তুমি আমাকে আবারও দূরে সরিয়ে দেবে, তখন তো আমার খারাপ লাগবে। তুমি তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো না, একটু ভালোবাসো না। তুমি আমাকে সময় ধরে সরিয়ে দিতে চাও, একটু ভালোবাসো না আমাকে। আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে। আমি আমি কষ্ট পেলে তুমি খুব হ্যাপি হও। ঠিক আছে, আমি আমি যেদিন তোমার থেকে। মিশমি কথাগুলো বলে শেষ করতে পারল না, তার আগেই ঈশান ওর ঠোঁট জোড়া বন্ধ করে দিল। মিনিট খানিক পরে যখন ঈশানের সাথে মেয়েটা রেসপন্স করলো, ঈশানের হাতগুলো মিশমির পুরো শরীর জুড়ে বিচরণ করতে লাগলো। ঈশানের অবাধ্য হাতের বিচরণ যেন মিশমিকে পুরো এলোমেলো করে দিয়েছে। ও আর ঠিক থাকতে পারল না, অদ্ভুতভাবে কেঁপে উঠতে লাগলো। মেয়েটা কেমন যেন ঘন ঘন শ্বাস নিতে শুরু করেছে। ঈশান মিশমির বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিল আর গলায় আর ঘাড়ে অসংখ্য চুমু দিতে আরম্ভ করলো। মিশমি আবেশে চোখ জোড়া বন্ধ করে নিয়ে ঈশানের চুলগুলো দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরল। ঈশানের স্পর্শগুলো এত বেশি বেপরোয়া হলো, যার জন্য মেয়েটা আর থাকতে না পেরে ঈশানকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরল। মিশমি সবটা সহ্য করে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ঈশান যেন আর নিজের মধ্যেই নেই। মেয়েটাকে এই অবস্থাতে প্রচণ্ড পরিমাণে আদুরে লাগছে। গত 6-7 দিন ওর সাথে কথা বলতে পারেনি ঠিক করে, আর মেয়েটা ওকে কাছেও আসতে দেয়নি। এই না পাওয়া আর দূরত্বটা বড্ড বেশি পোড়াচ্ছিল, তাই ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে পেটে শুয়ে পড়ল, আদুরের স্পর্শে ভরিয়ে দিতে লাগলো। যাই হোক, স্বামী স্ত্রীর মাঝে যেটা হচ্ছে সেটা আপনারা না দেখলেও চলবে। বিয়ে হবে, সবাই সবটা জেনে নিয়েন। এখন আপনারা আসতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।